রেকর্ডিং শুরু হয়েছে। আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে আমরা উম, বেশ কিছু ফর্মুলা দেখছিলাম তোমার হচ্ছে সিপিইউ টাইম ক্যালকুলেট করার জন্য। তোমার ফর্মুলাগুলো কই গেল? এই যে। সো প্রথমে আমরা একটা ফর্মুলা যেটা দেখছিলাম সিপিইউ টাইমটা ক্যালকুলেট করার জন্য, সেটা হচ্ছে যে তোমার ক্লক সাইকেল, টোটাল ক্লক সাইকেল মাল্টিপ্লাইড উইথ ক্লক পিরিয়ড বা ক্লক ডিউরেশন। তারপরে আমরা দেখলাম যে না, ক্লক সাইকেল যেটা আছে ওটাকে হচ্ছে ভেঙে আমরা আরো দুইটা এন্টিটিতে নিয়ে আসি। একটা ছিল হচ্ছে ইনস্ট্রাকশন কাউন্ট, আর একটা হচ্ছে সিপিআই বা অ্যাভারেজ সিপিআই আর কি। আচ্ছা, তো এই এই জায়গাটা থেকে আজকের পড়ালেখা আবার একটু শুরু করি। সো এটা হচ্ছে আমার সিপিইউ টাইমের ফর্মুলাটা, একটা ভার্সন আর কি। ইনস্ট্রাকশন কাউন্ট সিপিআই ডিভাইডেড বাই ক্লক রেট। তো ইনস্ট্রাকশন কাউন্ট তো আমরা জানি যে এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের প্রোগ্রাম, আইএসএ, কম্পাইলার এগুলোর উপরে। সিপিআই ও ডিপেন্ড করে। সো লেটস সে আমাদের সিপিআই যে পার্টটা আছে আর ইনস্ট্রাকশন কাউন্ট যে পার্টটা আছে, এই দুইটাকে আমরা হচ্ছে চেঞ্জ করলাম না। আমরা ক্লক রেটটাকে বাড়াইলে আমাদের সিপিইউ টাইমটা বাড়বে, না কমাইলে সিপিইউ টাইমটা বাড়বে, কি হবে একটু কেউ বলতে পারবা? ওকে, ফাইন। আরো একটা কোয়েশ্চেন করি। লেটস সে একটা ডিভাইসের কম্পিউটার এ, ওর সিপিইউ টাইম আসতেছে একটা টাস্কের জন্য 10 সেকেন্ড। কম্পিউটার বি, ওর সেম টাস্কের জন্য সময় লাগতেছে হচ্ছে 15 সেকেন্ড। পারফরমেন্স বেটার কার? এ। এ। কারেক্ট, কারেক্ট, এ এর পারফরমেন্স বেটার। ওকে, ফাইন। এখন আবার ব্যাক করি। তো লেটস সে আমি এই জায়গায় ইনস্ট্রাকশন কাউন্ট আর সিপিআই এই দুইটা জিনিস সেম পাচ্ছি, ঠিক আছে। এখন আমার টার্গেটটা কি থাকে যে রেসপন্স টাইমটা আমি যত কমাতে পারবো তত আমার পারফরমেন্স বেটার হবে। তাহলে ক্লক রেটটা যদি আমি ইনক্রিজ করি তাহলে কি আমার টাইমটা কমবে, নাকি ক্লক রেটটা বাড়াইলে টাইমটা কমবে? এনি আইডিয়া? স্যার বাড়াইলে। স্যার বাড়াই কারেক্ট, দিলে। কারেক্ট, কারেক্ট। লেটস সে এখন এটা দুই দিয়ে ডিভাইড করলে আমি যে আনসারটা পাবো, ডেফিনেটলি ওই সেম ইনস্ট্রাকশন কাউন্ট মাল্টিপ্লাইড উইথ সিপিআই কে যদি 3 দিয়ে ডিভাইড করি আমি আরো ছোট আনসার পাবো। সো আমাদের টার্গেটটা থাকে সিপিইউ টাইমটা যত কমানো যায় তত পারফরমেন্স বেটার। তাহলে এই ফর্মুলাতে যদি আমার উপরের দুইটা পার্ট ফিক্স থাকে, আমি যদি ক্লক রেটটাকে বাড়াই তাহলে আমার পারফরমেন্স বাড়বে। এই জিনিসটাকে বুঝতে পারলাম কিনা সবাই? আচ্ছা, ফাইন, অ্যাজিউম করতেছি বুঝতে পারছো। তো আমাদের কনসেপ্টটা দাঁড়াচ্ছে পারফরমেন্স রিলেটেড উইথ সিপিইউ টাইম। পারফরমেন্স বেশি মানে সিপিইউ টাইম কম। সিপিইউ টাইম কমাতে হলে ক্লক রেটটা বাড়াচ্ছি। সো আমি যদি এইভাবে বলতে চাই ক্লক রেট বাড়ায় বাড়ায় আমরা হচ্ছে ওই সিস্টেমটার পারফরমেন্স বাড়াচ্ছি, এইটা আমরা বলতে পারি। তো এই যে কথাটা বললাম ক্লক রেট বাড়ায় বাড়ায় পারফরমেন্স বাড়াচ্ছি, এখান থেকে আমাদের আজকের পড়াটা শুরু হবে, এই গ্রাফটা থেকে, পাওয়ার ট্রেন্ড। সো এই গ্রাফটা এক্সপ্লেন করবো, সব একটু ভালো করে খেয়াল করো। সো এই এই ছবিটার মধ্যে দুইটা গ্রাফকে একসাথে মার্জ করা হয়েছে। সো এক্স অ্যাক্সিস বরাবর যেটা আছে সেটা হচ্ছে তোমার বিভিন্ন প্রসেসরের নাম এন্ড হচ্ছে কত সালের প্রসেসর ওরা, বা রিলিজ ইয়ার বলতে পারো আর কি। বাম পাশের ওয়াই অ্যাক্সিসে আছে হচ্ছে তোমার ক্লক রেট মেগা হার্টসে, ডান পাশের ওয়াই অ্যাক্সিসে তোমার আছে পাওয়ার ওয়াটে। ফর এক্সাম্পল 1992-তে, সরি 1982-তে আমার 80286 এই সিপিইউটা বের হয়েছিল। ওর পাওয়ার কনজাম্পশন ছিল হচ্ছে 3.3 ওয়াট, অ্যান্ড ওর ফ্রিকোয়েন্সি ছিল 12.5 মেগা হার্টস। সো এইভাবে ইন্টারপ্রিটেশনটা হচ্ছে আর কি। আচ্ছা, তো এখন আমরা যেটা বলতেছিলাম যে আমরা যে কি কাজ করতেছি, যে আমাদের সিপিইউ গুলার ফ্রিকোয়েন্সি বাড়ায় বাড়ায় আমরা হচ্ছে ওদের পারফরমেন্সটা ইনক্রিজ করতেছি। ওকে, ফাইন। এখন এই ফ্রিকোয়েন্সির একটা কি বলে একটা পার্ট আছে পাওয়ার ক্যালকুলেশনের ক্ষেত্রে। তো আমরা যখন বলতেছি একটা সিপিইউর পারফরমেন্স বাড়তেছে, তার সাথে তাহলে পাওয়ারের কি সম্পর্ক, এই জিনিসটা একটু এই জায়গায় বোঝার চেষ্টা করি। সো পাওয়ারের ফর্মুলাটা দেখো, ক্যাপাসিটিভ লোড মাল্টিপ্লাইড উইথ ভোল্টেজ স্কোয়ার মাল্টিপ্লাইড উইথ ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি হচ্ছে ক্লক রেট, এই যে যেটার কথা আমরা বলতেছিলাম, যে ক্লক রেট বাড়ায় বাড়ায় আমরা হচ্ছে ওই ডিভাইসটার পারফরমেন্স ইনক্রিজ করতেছি। ভোল্টেজ কি আমরা অলরেডি জানি, ক্যাপাসিটিভ লোড পার্টটাতে আসি। সো ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের একটা লেটস সে ট্রানজিস্টর। তো ট্রানজিস্টরের যে কোনো একটা পাশ থেকে আরেকটা পাশে আমি যখন চার্জকে প্রবাহিত করতে নিব ওই সময়টাতে আমার কিছু ক্যাপাসিটেন্সের প্রয়োজন পড়ে, ওই জিনিসটাকে হচ্ছে আমরা ক্যাপাসিটিভ লোড বলে থাকি। তো এই জিনিসটাকে তুমি ইন আ ওয়ে বলতে পারো যে একটা চার্জের কস্ট বা
চার্জ স্পেন্ডিং এরকম কিছু একটা বলতে পারো। সো দ্যাটস দ্য ক্যাপাসিটিভ লোড। তারপরে তোমার ভোল্টেজ তো হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্য, আর ফ্রিকোয়েন্সি তো বললামই আর কি। তো এই তিনটা জিনিসকে মাল্টিপ্লাই করলে উই গেট দ্য পাওয়ার। এখন আমরা একটা বেসিক জিনিস একটু কম্প্যারিজন করি। সো লেটস সে আমরা দুইটা সিপিইউর কম্প্যারিজন করব। একটার মধ্যে হচ্ছে ক্যাপাসিটিভ লোড সি, এটা দিয়ে রিপ্রেজেন্ট করতেছি ভোল্টেজ ভি, তার মানে ফর্মুলাতে ভি স্কোয়ার, ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ। এটা হচ্ছে পুরানো সিপিইউর পাওয়ার। এখন আমি হচ্ছে ফ্রিকোয়েন্সিটাকে দ্বিগুণ বাড়াচ্ছি, তাইলে দেখো কি হয়। ক্যাপাসিটিভ লোড যা ছিল তাই, ভোল্টেজ স্কোয়ার, ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার দ্বিগুণ যদি আমি বাড়াই তাহলে 2f। এই জিনিসটাকে এইভাবে লেখা যায় না, ক্যাপাসিটিভ লোড ভোল্টেজ স্কোয়ার ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাইড উইথ 2। কারণ এই জায়গায় তো আমি এফ এর সাথে 2 গুণ করতেছিলাম, দেন সেটাকে ওভারঅল গুণ করতেছি, জাস্ট 2টাকে বাইরে লিখছি। তাহলে তুমি যদি খেয়াল করো, ফ্রিকোয়েন্সি যদি আমি দ্বিগুণ বাড়াই, আমার ওভারঅল পাওয়ার কনজাম্পশন কিন্তু আগের চাইতে দ্বিগুণ বাড়তেছে, রাইট? সো জিনিসটা প্রপোর্শনাল হওয়ার কথা। ফ্রিকোয়েন্সি যদি আমি দ্বিগুণ বাড়াই, পাওয়ার কনজাম্পশন আমার 2 টাইমস বাড়বে। ফ্রিকোয়েন্সি যদি 4 গুণ বাড়াই, পাওয়ার কনজাম্পশনও 4 গুণ বাড়বে। ব্যাপারটা এমন হওয়ার কথা। তুমি যদি এই গ্রাফটা দেখো, এই গ্রাফটা চলা শুরু করছে কিন্তু প্যারালালি, বাট একটা সার্টেন পর্যায়ে গিয়ে এরা সেম পজিশনে গিয়ে ইন্টারসেক্ট করে আবার নিচের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? এই এই ডিস্টেন্সটা কিন্তু হচ্ছে তোমার সেম সেম থাকতেছে না, ডিস্টেন্সটা কিন্তু তোমার কমে যাচ্ছে। তা এখন আমরা ওই জিনিসটাই দেখবো, যে আমার ফর্মুলা আমাকে বলতেছে যে ফ্রিকোয়েন্সি যেই অনুপাতে বাড়াবো পাওয়ার ওই অনুপাতে বাড়বে, বাট পাওয়ারটা বাড়তেছে না, তার চাইতে কম হারে বাড়তেছে। তো সেটা একটু অ্যানালাইসিস করে দেখবো, এন্ড ওটা কিভাবে হচ্ছে ওইটাতেও আসবো আর কি। আচ্ছা, সো একটু অ্যানালাইসিস করি। সো একটু ক্যালকুলেটরটা অন করি, দাঁড়াও। ওকে, লেটস সে এটা ছিল হচ্ছে আমার 1982 সাল, আর এটা হচ্ছে 1985 সাল। তো এখানে হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি 16 হার্টজ হইছে। তো 16 / 12.5, আমার ইনক্রিজটা হচ্ছে 1.28, এত গুণ বাড়ছে। এখন যদি হচ্ছে আমি পাওয়ারের কম্প্যারিজনটা করি, পাওয়ার হচ্ছে 4.1 / 3.3, এটা হচ্ছে 1.24। সো অলমোস্ট কিন্তু সেম, 1.24 1.28, যতটুকু ফ্রিকোয়েন্সি বাড়াইছি অলমোস্ট কাছাকাছি পাওয়ার বাড়ছে আর কি। আচ্ছা, এরপরে আসো 16 থেকে 25। সো 25 / 16, এটা আসতেছে হচ্ছে 1.56 অলমোস্ট। এই পার্টটাতে যদি আবার আসি 4.9 থেকে 4.1, সো 4.9 / 4.1, সো ইট ইজ 1.19। দেখো এটা ছিল 1.5, এটা আসতেছে 1.19, কমা কিন্তু শুরু করছে। এরপরে আবার 25 থেকে 66, সো 66 / 25, 2.64। এই পার্টটাতে যদি আমি আসি 10.1 / 0.9, এই জায়গায় 2.06। সো তুমি ডিফারেন্সটা দেখো, ডিফারেন্সটা বাড়া শুরু করছে। তো এখন কোয়েশ্চেনটা হচ্ছে, তাইলে এই জিনিসটা তারা কিভাবে অ্যাচিভ করতেছে? তুমি যদি আরো সামনে মুভ করো, তুমি দেখবা এখানে যে প্রপোর্শনে বাড়াইছে তার চাইতে পাওয়ারটা আর একটু কম প্রপোর্শনে বাড়তেছে আর কি। তো এই পার্টটাতে আসি। তো ওরা যেই কাজটা করছে, এই ফর্মুলাটার মধ্যে তুমি দেখো ভোল্টেজ থাকে হচ্ছে স্কোয়ার্ড অবস্থায়, ঠিক আছে? সো ওরা বলতেছে আমরা ফ্রিকোয়েন্সি বাড়াবো, তার সাথে সাথে ভোল্টেজটাকে কমাবো। অ্যাজ এ রেজাল্ট পাওয়ারটা দেখা যায় আগের চাইতে আমার হয়তোবা আরো কম কনজাম্পশন হচ্ছে। এটার একটা এক্সাম্পল দেখি। তো এগেইন, প্রিভিয়াস যে আমার পাওয়ার কনজাম্পশন ছিল সেটা তো এটাই আছে। এখন আমি ধরে নিলাম ভোল্টেজ হচ্ছে আমি অর্ধেক করে ফেলবো, মানে হাফ ভোল্টেজ থাকবে, ফ্রিকোয়েন্সি হচ্ছে আমি দ্বিগুণ করব। তাহলে ক্যাপাসিটিভ লোড মাল্টিপ্লাইড উইথ ভোল্টেজকে অর্ধেক যদি করি, তাহলে হাফ ভি হোল স্কোয়ার মাল্টিপ্লাইড উইথ 2 × ফ্রিকোয়েন্সি। এখন এই জিনিসটাকে আমি যদি আর একটু সাইজ করি, 1/4 ভি স্কোয়ার মাল্টিপ্লাইড উইথ 2f। সো 2 4 কাটাকাটি যাবে, সি 1/2 ভি স্কোয়ার মাল্টিপ্লাইড উইথ এফ। এই জিনিসটাকে যদি আর একটু গুছায় লিখি, তাহলে ক্যাপাসিটিভ লোড ইন্টু ভি স্কোয়ার ইন্টু এফ, এই 1/2টাকে জাস্ট বাইরে রাখতেছি। সো তুমি খেয়াল করো, আমার আগে পাওয়ার কনজাম্পশন যা হইতো এখন তার চাইতে 50% পাওয়ার কনজাম্পশন কম হচ্ছে।
এই কাজটা করার থ্রুতেই ওরা এই পাওয়ারের লেভেলটাকে একটু কমে রাখতে পারছে। সো টার্গেটটা ছিল ফ্রিকোয়েন্সি আমি বাড়াচ্ছি, বাট সাথে সাথে ভোল্টেজটাকে একটা করসপন্ডিং অ্যামাউন্টে কমাচ্ছি। বাট তুমি একটা সার্টেন পর্যায়ে খেয়াল করো, এই যে এই পর্যায়টা তোমার 2001 সালে এসে এখানে আসার পরে ওরা কিন্তু এই জিনিসটা আর মেইনটেইন করতে পারেনি। মানে ভোল্টেজকে যে তুমি কমাবা, কতবার কমাবা, কত পর্যন্ত কমাবা। সো লেটস সে একটা সার্টেন পর্যায়ে আসার পরে আমাদের টার্গেটটা কি ছিল, যে আমাদের ডিভাইস গুলা দিন দিন ছোট হয়ে আসতেছে, ঠিক আছে। অ্যাজ এ রেজাল্ট আমাদের ট্রানজিস্টর গুলো ছোট হয়ে আসতেছে। সো ভোল্টেজ ডিফারেন্সটা কমাইতে কমাইতে একটা সার্টেন লেভেলে চলে আসে, যখন দেখা যায় যে আমার আর কোয়ান্টাম লিকেজ নামে একটা প্রপার্টি চলে আসে। কি হয়, আমি ভোল্টেজ ডিফারেন্স এতই কমায় ফেলছি যে এখন আমার 50% কেসে, মোর দেন 50% কেসে ইলেকট্রন গুলা ডাইরেক্ট পাস করে চলে যাচ্ছে, ওদের মাঝখানে আর কোনো ব্যারিয়ার বা কিছু থাকতেছে না। অ্যাজ এ রেজাল্ট আমার সার্কিটের যে তোমার ডিপেন্ডেন্সি সেই জিনিসটা কমে আসতেছে। তো এই রিজনটার কারণেই তোমার দেখা যায় যে একটা সার্টেন সময় আমরা একটা পাওয়ার ওয়াল হিট করি, যেখানে গিয়ে আমরা আর ভোল্টেজকে কমাইতে পারি না, ঠিক আছে। সো এই জিনিসটার কারণেই তুমি যদি খেয়াল করে দেখো, এরপর থেকে আমার খুব একটা বেশি ফ্রিকোয়েন্সি তো আর ইমপ্রুভমেন্ট হয় নাই, পাওয়ারও আর খুব একটা বেশি ইমপ্রুভমেন্ট হয় নাই। এখন রিয়েল লাইফ আমরা যদি খেয়াল করি, 2026 সালে এসে আহ, বাজারে গেলে আমরা মোটামুটি 5 GHz বা 5.2 GHz এই রকমের সিপিইউ কিনতে পারবো। তো তুমি ধরো এই গ্রাফে আমাদের একটা পয়েন্ট আছে, এটাকে আমরা বলতে পারি 5200 মেগা হার্টজ। সো লেটস সে এটা 2026 সাল। সো একটা বেসিক কম্প্যারিজন করি, এই 1982 সাল থেকে শুরু করে আমরা এই পর্যন্ত আসি, এটা লেটস সে 2001 সাল। সো 1982 আর হচ্ছে 2001, ডিফারেন্সটা হচ্ছে তোমার অলমোস্ট, সরি, 2001 মাইনাস 1982, আমরা ধরে ধরে নিলাম অলমোস্ট 20 ইয়ার্স এর একটা গ্যাপ আর কি, ঠিক আছে। এরপরে খেয়াল করো 2000 থেকে তোমার আসতেছে হচ্ছে 2001 থেকে 2026, অলমোস্ট 25 বছরের একটা গ্যাপ আর কি। আচ্ছা, সো সরি, এটা 19 বছরের হবে, নট রং আর কি। ওকে, ফাইন। তো এখন কথা হচ্ছে এই টাইমটার মধ্যে ওই 19 বছরে আমার ফ্রিকোয়েন্সি কত গুণ বাড়ছে, এন্ড পরের যে আমার 25 বছর, এই 25 বছরে আমার ফ্রিকোয়েন্সি কত গুণ বাড়ছে, ওইটার একটা কম্প্যারিজন করি। তো এখানে ছিল হচ্ছে আমার 3600 মেগা হার্টজ, শুরুতে ছিল 3.3। সো 3600 ডিভাইডেড বাই 3.3, উই গেট 1090। সরি, মাই ব্যাড, এটা 3.3 না, এটা হচ্ছে 12.5। সরি, 3600 ডিভাইডেড বাই 12.5, উই গেট 288। সো 288 গুণ বাড়ছে হচ্ছে 19 বছরে। এর পরের 25 বছরে কি হইলো, লেটস আমরা যদি 5200 মেগাহার্টজ অ্যাজিউম করে নিই। সো 5200 তোমার হচ্ছে ডিভাইডেড বাই 3600, সো উই গেট 1.44। জিরো সো একটা কম হয়েছে স্যার। কোথায়? স্যার, এই যে স্যার, গিগা থেকে মেগাতে স্যার। বুঝিনি স্যার, আরেকবার বলবা? না স্যার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, মানে এটা তো 5200 মেগাহার্জ আসার কথা। আচ্ছা, যাই হোক, সো যেটা বলতেছিলাম, সো তুমি যদি এই জায়গার কম্প্যারিজনটা দেখো, 5200 ছিল আর এখানে হচ্ছে 3600। সো তুমি যদি ডিভিশনটা করো, ইউ গেট 1.44। সো এই গ্যাপটা দেখো, 19 বছরে আমার ক্লক ফ্রিকোয়েন্সি বাড়ছে হচ্ছে 288 গুণ, আর এই জায়গায় বাড়ছে হচ্ছে 1.44 গুণ। সো এটা রিজনটাই হচ্ছে এটা, যে আমরা যে ফ্রিকোয়েন্সিটা বাড়াবো, আমার পাওয়ার কনজাম্পশনটা অনেক বেশি হয়। পাওয়ার কনজাম্পশনটা যখন অনেক বেশি হয়, আমার ডিভাইসটা অনেক বেশি হিট আপ হয়, অ্যান্ড ডিভাইস হিট আপ হইলে ও প্রপারলি ফাংশন করতে পারে না। তার মানে আমার পাওয়ার কনজাম্পশনটাকে একটা মিনিমাম পর্যায়ে রাখতে হবে। ওটা করতে হলে আমরা যে জিনিসটা পাইলাম, যে তাইলে আমরা এই ফর্মুলাতে ভোল্টেজটাকে কমাই, ফ্রিকোয়েন্সি বাড়াই, ভোল্টেজটাকে কমাই। বাট ভোল্টেজটাকেও কোন পর্যন্ত কমাইতে পারবো, একটা সার্টেন পর্যায়ে গিয়ে ওই যে যে জিনিসটা বললাম, কোয়ান্টামের প্রপার্টি চলে আসে, কোয়ান্টাম লিকেজ প্রপার্টিটা চলে আসলো, যার কারণে আমার সার্কিটটা আনস্টেবল হয়ে যাইতেছে, ইউজ করতে পারতেছি না। তো এই পোর্শনটাকে আমরা বলতেছিলাম দ্য পাওয়ার ওয়াল। আমরা ভোল্টেজ আর ফার্দার রিডিউস করতে পারতেছি না, হিটও রিমুভ দেখা যায় মোটামুটি করতে পারতেছি না। তাহলে আর কি কি করা যায়, দিস ইজ দ্য কোয়েশ্চেন। সো পাওয়ার ওয়ালের এই ব্যাপারটা কি বুঝতে পারছি, যে এই ওয়ালটা কাকে ওয়ালটা বলতেছে, বা এই ওয়ালটা কেনই বা আসতেছে সবাই। এই জিনিসটাকে মনে রাখবা তুমি একটা স্টোরির মতো করে। So, আমি যখন বলা শুরু করলাম, আমি প্রথমে আসলাম হচ্ছে পারফরমেন্স থেকে।
যে পারফরমেন্স কেমনে কি ক্যালকুলেট করতেছি। তারপরে আসলাম হচ্ছে সিপিইউ টাইমে, ওখান থেকে দেখলাম হচ্ছে ফ্রিকোয়েন্সিটাকে যদি বাড়াই আমার দিন শেষে পারফরমেন্স বাড়ানো যায়। তারপরে দেখলাম ফ্রিকোয়েন্সির সাথে হচ্ছে পাওয়ারটা একদম প্রপোর্শনে থাকে। আবার পাওয়ার যদি বেশি ইনক্রিজ হয় আমার হিটও অনেক বেশি হয়, ডিভাইসের পারফরমেন্স কমে। তাহলে ফ্রিকোয়েন্সি বাড়ানোর সাথে সাথে আমার পাওয়ারটাকে কমানো লাগবে, দ্যাট ইজ মাই টার্গেট। তাহলে এই জিনিসটা করার জন্য আমরা যেটা করলাম, ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করব, ভোল্টেজ ডিক্রিজ করব, পাওয়ারটা আমার একটা অপটিমাম পজিশনে থাকতেছে। এখন ভোল্টেজটাকে আমি কত কমাবো, একটা সার্টেন টাইমের পরে এসে আমি আর ভোল্টেজটাকে কমাইতে পারি না, দ্যাটস ওয়ার উই হিট দ্য পাওয়ার ওয়াল। সো এই গ্রাফের দুইটা জিনিসই বোঝার ছিল, যে এই দুইটা লাইনে আমার প্যারালালি যাওয়ার কথা, বাট প্যারালালি চলে নাই কেন। সো রিজন হচ্ছে ওইটাই, ঠিক আছে। সো এখানে তুমি যদি খেয়াল করো একটা ছোট্ট ম্যাথস এর মতো দেওয়া আছে আর কি, যে এটার ওয়ার্ডিংটা একটু বুঝো আর কি। যে 85%, মানে একটা নতুন সিপিইউ আছে যেটার 85% ক্যাপাসিটিভ লোড অফ দ্য ওল্ড সিপিইউ, 15% ভোল্টেজ অ্যান্ড 15% ফ্রিকোয়েন্সি রিডাকশন। সো এই জায়গায় জিজ্ঞেস করছে যে তাহলে পাওয়ারটা কেমন পজিশনে আছে আর কি। আচ্ছা, সো আমার যে নতুন পুরানো সিপিইউটা ছিল ওটার জন্য লেটস সে ক্যাপাসিটিভ লোড ওল্ড মাল্টিপ্লাইড উইথ ভি ওল্ড স্কোয়ার মাল্টিপ্লাইড উইথ ফ্রিকোয়েন্সি ওল্ড, এই তিনটা জিনিস থাকতেছে জাস্ট ফর্মুলার সাথে সাথে, দ্যাটস ইট। ওল্ড। এখন আমার নতুনটার যেই পাওয়ারটা আসে ওই পাওয়ারটা বের করি। দেখো, ক্যাপাসিটিভ লোড হচ্ছে 85% অফ দ্য ওল্ড সিপিইউ। পুরানো সিপিইউর 85% অ্যাক্টিভেটেড আছে। সো ওরা ক্যাপাসিটিভ লোড ওই জায়গায় কমাইছে। সো লেটস সে আগের 85% মানে 0.85 চলে আসতেছে এখানে, মাল্টিপ্লাইড উইথ, আচ্ছা ভোল্টেজের ক্ষেত্রে আসি, 15% ভোল্টেজ অ্যান্ড 15% ফ্রিকোয়েন্সি রিডাকশন। সো এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি আর ভোল্টেজ দুইটাকেই 15 15 কমাচ্ছি। তো এই ওয়ার্ডিংটা একটু খেয়াল করবা। লাস্ট সেমিস্টার ইফ আই রিমেম্বার কারেক্টলি মিড টার্মে এরকম একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, এই সেম কোয়েশ্চেন জাস্ট ভ্যালু চেঞ্জ করা। তো ওইখানে মানুষজনের কোয়েশ্চেন ছিল, স্যার এখানে তো 15% ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি কে শুধুমাত্র 15% রিডাকশন করছেন, জিনিসটা এরকম না। এই কথাটার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে যেহেতু এখানে একটা অ্যান্ড দেওয়া আছে, আমি ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি দুইটাকেই একসাথে বলতেছি রিডাকশন করছে। সো এই জিনিসটা যেন খুব ক্লিয়ারলি মনে থাকে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো 15% ভোল্টেজ আর 15% ফ্রিকোয়েন্সি রিডাকশন, আগে যদি 100 থাকতো তার থেকে 15% রিডিউস করছি, মানে অ্যাক্টিভ কত আছে 85%। তো ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সিও আমার 85% অ্যাক্টিভেটেড আছে। সো ভি ওল্ড 0.85 হোল স্কোয়ার মাল্টিপ্লাইড উইথ তোমার হচ্ছে 0.85 ইন্টু ফ্রিকোয়েন্সি। তো তুমি যদি এখন খেয়াল করে দেখো সবগুলোই তো মাল্টিপ্লাই অবস্থায় আছে, সো পুরানো লোড কাটা, এটাও তোমার হচ্ছে ইভেনচুয়ালি ভি ওল্ড স্কোয়ার মাল্টিপ্লাইড উইথ 0.85 স্কোয়ার চলে আসবে। সো ভি ওল্ড কেটে দিলাম, এটা কেটে দিলাম, সো হোয়াট উই হ্যাভ ইজ 0.85 multiplied with 0.85 whole square multiplied with 0.85, so 0.52। সো তুমি যদি খেয়াল করো পাওয়ারটা তোমার রিডিউস হয়ে 50%-এ নেমে আসছে। এইরকম ছোটখাটো ম্যাথ দিতে পারে, বাট তার চাইতে বড় কথা হচ্ছে পাওয়ার বল জিনিসটা কি এইটা আন্ডারস্ট্যান্ড করা, ঠিক আছে। যে আমরা ফ্রিকোয়েন্সি বাড়াই কিভাবে পাওয়ারটাকে অপটিমাম লেভেলে রাখতেছি। এন্ড আজকে তোমাদের অ্যাসাইনমেন্টটা পোস্ট হবে, ওই অ্যাসাইনমেন্টের মধ্যে দেখবা যে আমি একটা কোয়েশ্চেন দিয়ে রাখছি, যে এই গ্রাফের ছবিটা দিয়ে পাওয়ার ওয়াল এক্সপ্লেইন করতে বলছি। সো ইউ শুড আন্ডারস্ট্যান্ড যে পাওয়ার ওয়াল জিনিসটা কি and কিভাবে চলে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, আম, আচ্ছা, তো এখন আর একটা কোয়েশ্চেন, তাহলে আমরা যদি পাওয়ার ওয়াল হিট করে ফেলি তাইলে হচ্ছে আমরা কেমনে আবার পারফরমেন্সটা ইমপ্রুভ করতে পারি? এনি আইডিয়া এনিওয়ান? যে লেটস সে আমি তো পাওয়ার কনজাম্পশন যথেষ্ট পরিমাণে করতেছি, হিট আপও হচ্ছে, তাহলে কি করা যায়? আচ্ছা, তোমরা যদি হচ্ছে হ্যান্ড আউটে যাও, হ্যান্ড আউটে গেলে হ্যান্ড আউটের ইফ আই এম নট রং 8 বা 9 নাম্বার পেজে কয়েকটা টেকনিক লেখা আছে পাওয়ার রিডিউস করার জন্য, সরি হ্যাঁ পাওয়ার রিডাকশনের জন্য আর কি। সো এখানে একটু আসো, আমরা পারফরমেন্স ইমপ্রুভ করতে চাচ্ছি, তার সাথে কি কানেক্টেড ছিল ফ্রিকোয়েন্সি বাড়ানো, ফ্রিকোয়েন্সি বাড়াইলে পাওয়ারও বাড়ে। তো আমাদের ওভারঅল টার্গেট হচ্ছে পারফরমেন্সও ইমপ্রুভ করব, বাট পাওয়ার রিডাকশন করব। তো এই জিনিসটার জন্য বেশ কয়েকটা টেকনিক আছে, আমি একটু কয়েকটা জাস্ট এক্সপ্লেন করি, বাকিগুলো তোমরা একটু বাসায় দেখে নিও। যেমন একটা নাম হচ্ছে মাইক্রো আর্কিটেকচার এনহ্যান্সমেন্ট। তো ওখানে থাকে হচ্ছে তোমার ক্যাশ অপটিমাইজেশন। ক্যাশ অপটিমাইজেশন জিনিসটা কি? আচ্ছা, আম, আমরা যখন ফার্স্ট ক্লাস করছিলাম যে তোমার হচ্ছে মেমোরি হায়ারার্কি দেখছিলাম, ওখানে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে ক্যাশ জিনিসটা হচ্ছে খুবই ছোট সাইজে থাকে বাট অনেক ফাস্ট একটা মেমোরি। তো আমরা যে কাজটা করি আমরা প্রেডিক্ট করি যে সিপিইউর হয়তো বা
1000 নাম্বার লোকেশনের যে ডেটাটা আছে সেটা হয়তো বা লাগবে। সো আমরা ওই ডেটাটাকে মেইন মেমোরি থেকে নিয়ে ক্যাশের মধ্যে স্টোর করে রাখি, সো দ্যাট সিপিইউ অনেক তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারে। সো লেটস সে এরপর আমি প্রেডিক্ট করলাম 1004 লোকেশন যেটা আছে, এই লোকেশনের ডেটাটা সিপিইউর প্রয়োজন পড়বে। সো আমি এই দুইটাকে একসাথে নিয়ে ক্যাশের মধ্যে স্টোর করে রাখছি। তো এই যে আমি প্রেডিক্ট করলাম না, এই প্রেডিক্ট করার যে অ্যালগোরিদমটা, এইটা যতটা বেশি অপটিমাইজড হবে, ডেফিনেটলি তোমার ক্যাশের এফিসিয়েন্সি ততটা বাড়বে। তো ক্যাশ বা এই যে ডিফারেন্ট লেভেলস অফ মেমোরি, এগুলা ইউজ করার আমাদের উদ্দেশ্যটা কি? আমরা ইউজারদের জন্য একটা ইলিউশন ক্রিয়েট করতে চাই যে আমাদের আনলিমিটেড অ্যামাউন্ট অফ ফাস্টার মেমোরি আছে। এই কথাটা আমি চ্যাপ্টার 5-এ গিয়ে আবার রিপিট করব, বাট এগেইন, সো ক্যাশ অপটিমাইজেশন, তারপরে ধরো তোমার সিস্টেমের জন্য ক্যাশের অপটিমাম সাইজ কি হবে, এইগুলো যদি তুমি প্রপারলি ফিক্স করতে পারো, তাহলে দেখা যায় যে তোমার ক্যাশটা অপটিমাইজ হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট তোমার পাওয়ার কনজাম্পশনটাও প্রপারলি হচ্ছে আর কি, অপটিমাম লেভেলে হচ্ছে। তারপরে আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে যে সফটওয়্যার অপটিমাইজেশন। তো সফটওয়্যার অপটিমাইজেশন তো একদম বেসিক জিনিস, যে তুমি তোমার প্রোগ্রাম যে কোডটা আছে ওইটাকে তুমি লজিক্যালি যতটা এফিসিয়েন্টলি লিখবা মেশিন লেভেলে, তত তোমার কম ইনস্ট্রাকশন আসবে, তত হচ্ছে তোমার ডেফিনেটলি পাওয়ার কম লাগবে, কারণ কম ইনস্ট্রাকশন রান করতে কম পাওয়ার লাগবে এক্সিকিউট করতে আর কি বেসিক্যালি। আচ্ছা, এরপরে আরেকটা টপিক আছে যেটাকে তোমার বলা হচ্ছে এনার্জি এফিশিয়েন্ট কম্পিউটিং। তো এটার মধ্যে একটা টার্ম আছে, সেটাকে বলা হচ্ছে পাওয়ার গেটিং। জি এর ডাবল টি নাকি জি এর টি ছিল, আই গেস, পাওয়ার গেটিং। আচ্ছা, সো এই টার্মটার মানে কি? এই টার্মটার মানে হচ্ছে আমরা যখন একটা সিপিইউ নিয়ে কাজ করি ওর মধ্যে অনেক কম্পোনেন্ট থাকে, বাট একটা সার্টেন টাইমে সবগুলো কম্পোনেন্টই অ্যাক্টিভ থাকার প্রয়োজন পড়ে না, বা একটা টাস্ক এক্সিকিউট করতেছি ওই জায়গায় সবগুলো কম্পোনেন্টেরই প্রয়োজন পড়ে না। সো এই যে আনইউজড কম্পোনেন্ট গুলা, ওরাও কিন্তু তোমার হচ্ছে অ্যাক্টিভ থাকলে পাওয়ার কনজিউম করে। সো হোয়াট ইফ আমরা এই আনইউজড কম্পোনেন্ট গুলাকে ডিটেক্ট করে ওইগুলাকে সার্টেন টাইমের জন্য বন্ধ করে রাখতে পারি, একটু হইলেও কিন্তু আমার এনার্জিটা সেভ হচ্ছে। আচ্ছা, এটা ছিল পাওয়ার গেটিং এর এক্সাম্পল। তারপরে তোমার আসতেছে হচ্ছে হেটেরোজেনাস কম্পিউটিং। তো হেটেরোজেনাস কম্পিউটিং একটা ইন্টারেস্টিং জিনিস। তো এখানে তোমার এইরকম হতে পারে যে লেটস ধরো তোমার আম, একটা সিপিইউ তে আমার একটা কোর আছে হচ্ছে যেটা 4.2 গিগাহার্টজ এ চলে। এরপরে ধরো এটা ছিল একটা, তারপরে ধরো দুইটা কোর আমি চালাচ্ছি হচ্ছে 3.5 গিগাহার্টজ এ। এরপরে বাকি একটা কোর আমি চালাচ্ছি হচ্ছে ধরো তোমার 2 গিগাহার্টজ। ঠিক আছে? সো এই যে হেটেরোজেনাস কম্পিউটিং, ও বলতেছে তুমি ডিফারেন্ট কাইন্ডস অফ কোর একটা সিপিইউর মধ্যে রাখবা। এই যে 4.2 গিগাহার্টজ এর কোর, এটাকে আমরা বলে থাকি হচ্ছে পারফরমেন্স কোর। আর এই যে 2 গিগাহার্টজ এর কোর, ও হচ্ছে আমার মানে পাওয়ার সেভিং মোডে যখন আমাদের মোবাইল গুলো চলে তখন কি থাকে, শুধুমাত্র তোমার কল করতে পারো, মেসেজ দেখতে পারো, আর ঘড়িতে টাইম দেখতে পারো, দ্যাটস ইট। সো তুমি মোটামুটি শিওর থাকতে পারো যে আমাদের বেসিক লেভেলের যে কাজগুলো করে ওইগুলো হচ্ছে এই পাওয়ার সেভিং কোর, অথবা আরেকটু যদি মিড টায়ারে উঠি তখন এই মিড লেভেলের যে কোর গুলো আছে ওরা পারফর্ম করে। এগুলো ফিক্স করাই থাকে যে কে কোন ধরনের কাজ করবে। বাট এই কাজটা করার উদ্দেশ্যটা হচ্ছে, লেটস সে আমি ক্যালকুলেটর অ্যাপ রান করব, ওই অ্যাপ রান করার জন্য আমার তো কোনোভাবেই 4.2 গিগাহার্টজ এর প্রসেসরের বা কোরের দরকার নাই। আমি তো সিম্পলি একটা 2 গিগাহার্টজ এর কোড দিয়ে ওই ক্যালকুলেশন গুলো রান করে ফেলতে পারবো। 4.2 যে পরিমাণ পাওয়ার কনজিউম করে, ডেফিনেটলি 2 তার চাইতে অনেক কম পাওয়ার কনজিউম করবে। সো এইটাই হচ্ছে হেটেরোজেনাস কম্পিউটিং এর সুবিধা। আবার আরেকটা টাইপের জিনিস আছে যে জায়গায় তোমার মাল্টি প্রসেসর ইউজ করে। মাল্টি প্রসেসর, এটা তো ছিল একটা সিপিইউর মধ্যে মাল্টিপল কোর, আর একটা তুমি পাবা হচ্ছে মাল্টিপল প্রসেসর। সো আমি যদি পার্টিকুলারলি এক্সাম্পল দেই, স্মার্ট ওয়াচ যেগুলো থাকে, অ্যান্ড্রয়েড বেসড স্মার্ট ওয়াচ যেগুলা, সো লেটস স্যামসাং এর গুলো আছে, স্যামসাং ওয়াচ 3 4 5 6 7, তারপরে ধরো তোমার ওয়ান প্লাস বের করে, গুগল বের করে, ওপ্পো বের করে। তো এইসব স্মার্ট ওয়াচ গুলাতে একটা পেইন পয়েন্ট হচ্ছে পাওয়ার। মানে তুমি দেখবা, তুমি যদি স্মার্ট ওয়াচের যতগুলো অ্যাক্টিভিটিস আছে, ফর এক্সাম্পল তোমার অলওয়েজ অন ডিসপ্লে, ডিসপ্লে সারাদিন অন করে রাখছো, তার সাথে হচ্ছে 24/7 তোমার হার্ট রেট মনিটর করতেছে, তোমার ব্লাড অক্সিজেন মাপতেছে, বা তুমি হচ্ছে ওই এক্সারসাইজের জন্য ওকে ইউজ করতেছো ট্র্যাক করার জন্য, লোকেশন অন আছে, এইসব অন থাকলে ওর পাওয়ার কনজাম্পশন অনেক হেভি লেভেলে হয়। এন্ড দেখা যায় যে ও, লেটস সে, আমি যদি 12 ঘন্টা ধরি একদিন, যে লেটস সে 12 ঘন্টা হচ্ছে অ্যাক্টিভ টাইম, সো ওর 8 ঘন্টা অ্যাক্টিভ থাকতে প্রপারলি অনেক স্ট্রাগল করে। তো এর জন্য যে জিনিসটা করছে, পার্টিকুলারলি ওয়ান প্লাসের ওয়াচ গুলাতে দেখবে, OnePlus 2 3, ওরা হচ্ছে দুইটা ডিফারেন্ট সিপিইউ ইউজ করে। ঠিক আছে, দুইটা ডিফারেন্ট সিপিইউ, একটা কোয়ালকমের ইউজ করে, আর একটা হচ্ছে বিইএস সামথিং কিছু একটা ইউজ করে। এটা একটা কো প্রসেসর। আচ্ছা,
তো এই আর্কিটেকচারটা ইউজ করার সুবিধা কি? আচ্ছা, তুমি খেয়াল করো যখন হচ্ছে তোমার এই ফার্স্ট পার্টি ওয়াচ ফেস গুলো আছে, ফর এক্সাম্পল ওই ওয়ান প্লাস থেকে ওরা ইনবিল্ড দিয়ে দিছে কিছু ওয়াচ ফেস, ওগুলা রান করার জন্য আমার খুব একটা বেশি পাওয়ারের প্রয়োজন পড়ে না। সো ওই সময় দেখা যায় যে এই বিএস যে এই চিপসেটটা আছে ওইটা অ্যাক্টিভেটেড থাকে। সো অ্যাজ এ রেজাল্ট আমার দেখা যায় যে পাওয়ারটা মোটামুটি সেভ করা যায়। তারপরে ধরো তুমি হচ্ছে এখন হোয়াটসঅ্যাপ রান করবা, ওই সময় ডেফিনেটলি তোমার আর একটু বেশি পাওয়ার প্রয়োজন পড়বে, ওই সময় এই কোয়ালকমের যে তোমার সিপিইউটা আছে ওইটা অ্যাক্টিভেটেড হবে। এখন তুমি বলতে পারো যে স্যার আমার তো এই আর্কিটেকচারটার মধ্যে আমি ওই কাজটা করতে পারি, তাহলে আমার ডিফারেন্ট সিপিইউর সুবিধাটা কি? আচ্ছা, এখন এই যে মাল্টি প্রসেসরের যে পার্টটা বা ওয়াচের যে পার্টটা, ওইখানে আমার টার্গেট থাকে হচ্ছে পাওয়ার এফিশিয়েন্ট করা। তো পাওয়ার এফিশিয়েন্ট করার জন্য আমি যখন বলতেছি যে এই বিইএস যে সিপিইউটা ও হচ্ছে অ্যাক্টিভ থাকবে অ্যান্ড এই কোয়ালকম হচ্ছে বন্ধ থাকবে, তখনও ফুললি শাটডাউন থাকে। বাট আমি যদি একটা চিপসেটের মাল্টিপল কোরের কথা চিন্তা করি, আমি বললাম যে 2 GHz এর এই কোরটাকে অ্যাক্টিভেটেড রাখবো, 4.2 এটাকে বন্ধ রাখবো, ও বন্ধ থাকবে। বাট আইডেল অবস্থাতেও ওর কিছু লিকেজ হবে, এন্ড এই লিকেজের কারণে দেখা যায় যে ও ট্রু ট্রু ডিঅ্যাক্টিভেটেড বা হচ্ছে ট্রু ডিঅ্যাক্টিভেটেড তো বলে, ট্রুলি ডিঅ্যাক্টিভেটেড থাকে না। সো যেহেতু হচ্ছে আমার এই জায়গায় ওই এফিসিয়েন্সি মানে লেটস একটা টাস্ক করতে আমার একটু হালকা ডিলে হইলো, তার চাইতে বড় প্রায়োরিটি হচ্ছে আমার পাওয়ার, ওই জায়গায় হচ্ছে এই জিনিসটা অ্যাচিভ করে ওরা পাওয়ারটাকে আরেকটু বেশি বাঁচাইতে পারে। এই জায়গায় যেহেতু আমার ওই ট্রু ডিঅ্যাক্টিভেটেড মোডে রাখতে পারি না, কিছু না কিছু লিকেজ হয়ই। দ্যাট ইজ ওয়াই হচ্ছে ওর চাইতে এই প্রসেসর, মাল্টি প্রসেসরের যে আর্কিটেকচারটা এটা হচ্ছে তোমার ওই স্মার্ট ওয়াচ গুলোর ক্ষেত্রে একটু বেটার কাজ করে। এনিওয়েজ এইগুলো নিয়ে বেশি পেঁচাল পেরে ফেলছি, তারপরে যাই আর কি। আচ্ছা, সো এরপর আমার আরেকটা পার্ট ছিল হচ্ছে তোমার ওই অ্যাডভান্সড কুলিং অ্যান্ড প্যাকেজিং। সো আমরা যখন হচ্ছে তোমার রিসেন্ট টাইমের মোবাইল গুলা দেখি, ওদের ক্ষেত্রে দেখি যে হচ্ছে ভেপার কুলিং চেম্বার এই নামে হচ্ছে তোমার একটা এন্টিটি থাকে। সো তুমি দেখবা যে এখনকার মোবাইল গুলার, গেমিং মোবাইল যেগুলো থাকে ওদের মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে যার ভেপার কুলিং চেম্বার যত বেশি, ভেপারের প্রোনাউন্সিয়েশনটা আমার ঠিকঠাক স্পেলিংটা আমার মনে নাই, বাট ইয়া যাই হোক, তো ওই ভেপার কুলিং চেম্বারটা যার যত বেশি থাকে তার হিট ডিসিপেশনটা তত বেটার ওয়েতে হয়, এটা হচ্ছে তাদের ক্লেম। সো এগেইন তুমি যখন একটা ডিভাইস ডিজাইন করবা, তুমি যদি হচ্ছে কুলিংটা খুব বেটার ওয়েতে অপটিমাইজ করতে পারো বা মেনটেন করতে পারো, তাহলে ওভারঅল পারফরমেন্সটাও বেটার হয়। কারণ আমি সবসময় চালাচ্ছি 4.2 GHz ফ্রিকোয়েন্সিতে, ডেফিনেটলি আমার সিস্টেমটা গরম হবে। সিস্টেমটা যখন গরম হচ্ছে তখনও এই 4.2 GHz এ যতটুকু পারফর্ম করার কথা ওই জিনিসটা পারফর্ম করতে পারবে না, ওর পারফরমেন্সটা ড্রপ করবে। তাহলে ওরা যদি আমি ঠান্ডা করতে পারি তাহলে ওর পারফরমেন্স ইনক্রিজ করবে, হেন্স দ্য কুলিং পার্ট কামস। ঠিক আছে? সো এই যে এতক্ষণ যা প্যাচাল পারলাম এইগুলো ছিল হাউ এলস ক্যান ইউ ইমপ্রুভ দ্য পারফরমেন্স, এইগুলোর থিওরিটিক্যাল কনসেপ্ট আর কি। আরো অনেক কনসেপ্ট আছে, আমি জাস্ট কয়েকটা তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাইলাম। ঠিক আছে? এনি কোয়েশ্চেন্স এই পার্টে কেউ? কথা কি শুনতেছে আদৌ কেউ? Yes, sir. Clear. আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এই জায়গায় একটা গ্রাফ দেওয়া আছে ইউনি প্রসেসরের কোন টাইমে কেমন কি প্রসেসর ছিল না ছিল, ইউ ক্যান জাস্ট চেক দ্যাট আউট ইফ ইউ ওয়ান্ট। এই জায়গায় হচ্ছে ওই যে মাল্টি প্রসেসরের যে পার্টটা আমি এক্সপ্লেইন করলাম না, যে দুইটা ডিফারেন্ট প্রসেসর থাকে, ওইটার কথাটা হচ্ছে এই জায়গায় এক্সপ্লেইন করছে, সো নট গোয়িং হিয়ার এগেইন। বাট একটা জিনিস কি, প্যারালাল প্রোগ্রামিং করাটা খুব কঠিন একটা টাস্ক আর কি, মানে বেশ কষ্ট হয়। সো এই জায়গায় দেখো যে লিখে রাখছে যে মাল্টিপল প্রসেসরের ক্ষেত্রে এক্সপ্লিসিটলি প্যারালাল প্রোগ্রামিং করা লাগে, এন্ড ওই জায়গায় হচ্ছে পারফরমেন্স মেজার করা, তারপর লোড ব্যালেন্স করা, কমিউনিকেশন, মানে তোমার যখন মাল্টিপল প্রসেসর থাকবে। এই জায়গায় আরো একটা পার্ট আছে। সো যখন আমার মাল্টিপল প্রসেসর থাকতেছে, দুইটা ডিফারেন্ট প্রসেসরের মাঝখানে কমিউনিকেশন করানো বেশ একটা ঝামেলা, ওদের আবার সিঙ্কও করানো লাগে। সো এই জায়গায় দেখা যায় আমার একটু ডিলে চলে আসে। বাট যখন একটা সিঙ্গেল চিপসেটের মধ্যে আমার মাল্টিপল কোড থাকে, ওদের মধ্যে কমিউনিকেশন করানোটা আরো অনেক বেশি ইজিয়ার হয়। ঠিক আছে? তো এই জিনিসগুলো তুমি বলতে পারো যে হচ্ছে আম, কি বলে, অলমোস্ট ইনস্ট্যান্টলি হচ্ছে এই জিনিসটা হয়ে যায়, সো ওদের কমিউনিকেশন বা সিংটা অনেক আরো বেটার হয় আর কি। সো এগেইন তোমার যে আর্কিটেকচার অনুযায়ী যেটা তোমার টার্গেট থাকবে, যে হচ্ছে তোমার পারফরমেন্স টার্গেট নাকি তোমার হচ্ছে পাওয়ার টার্গেট, ওই অনুযায়ী তুমি হচ্ছে ডিজাইন করবা। যেমন তুমি যদি খেয়াল করে দেখো আমাদের কম্পিউটার যেগুলো মানে পিসি বলে থাকি আর কি, ওইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এরকম ডুয়াল কোর খুব কম ইউজ করি, সরি ডুয়াল কোর বলতেছি, ডুয়াল চিপসেট বা তোমার হচ্ছে মাল্টিপল প্রসেসর খুব কম ইউজ করি। একটা প্রসেসরের ভেতরে মাল্টিপল কোর থাকে। বাট এই যে এই পাওয়ার এফিশিয়েন্ট যেগুলো ওইগুলোর ক্ষেত্রে আমার মাল্টিপল প্রসেসর এর কনসেপ্টে চলে আসে। আচ্ছা, যাই হোক,
এখন আসি হচ্ছে বেঞ্চমার্কিং এই টপিকটাতে, ঠিক আছে? এনিওয়ান এনি আইডিয়া বেঞ্চমার্কিং জিনিসটা কি? কি একটু বলতে পারবা? চিপসেটের পারফরমেন্সের অ্যানালাইসিস একটা কিছু একটা, কারেক্ট। সো চিপসেটের চাইতে আমরা যদি একটু জেনারেল টার্মে বলতে চাই যে একটা প্রোগ্রামের তোমার বা কোনো কিছুর পারফরমেন্স মেজার করা। সো বেঞ্চমার্ক ইটসেলফ ইজ অলসো অ্যানাদার প্রোগ্রাম, একটা প্রোগ্রাম যেটা ইউজ করতেছি আমরা পারফরমেন্স মেজার করার জন্য। আচ্ছা, সো স্পেক সিপিইউ বেঞ্চমার্ক এটা হচ্ছে একটা বেঞ্চমার্ক করার টেকনিক। স্পেক হচ্ছে আমার একটা কর্পোরেশন যার নাম হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড পারফরমেন্স ইভালুয়েশন কর্প। এটাকে তুমি যদি শর্ট ফর্মে নাও তাইলে আসবে হচ্ছে স্পেক। সো এগেইন স্পেক হচ্ছে কোম্পানির নাম, অন্য কিছু না। তো ওদের হচ্ছে একটা বেঞ্চ মার্কিং টেকনিক আছে, সেটাই হচ্ছে আমরা এখন দেখবো যে কিভাবে কি করে না করে, ঠিক আছে? আচ্ছা, সো বেঞ্চমার্কের আমি যদি জিনিসটা একটু তোমাকে বলি, আগে ওর থিওরিটা বুঝি। সো আমরা যখন একটা ডিভাইসে বেঞ্চমার্কিং করি, আমার কি করি, লেটস সে আমি একটা মোবাইলের বেঞ্চমার্কিং করতে চাচ্ছি। সো আমার টার্গেট উড বি একটা গেম রান করি। লেটস সে কিছু সময়ের জন্য আমি 4K তে ভিডিও রেকর্ড করলাম, তারপরে ধরো ওই ভিডিওটাকে রেন্ডারিং করলাম এডিট করার পরে আর কি। এরপরে ধরো হচ্ছে তোমার সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং করলাম, বা হেভি এন্ড যে অ্যাপগুলো আছে ওইগুলো একটু কিছু সময় রান করলাম, এরপরে হয়তো আমি একটা স্কোর পাই, যেটাকে স্ট্রেস টেস্টিং অনেক সময় বলে আর কি। সো তুমি দেখবে এইসব বেঞ্চমার্কিং করার সময় মোবাইল টোবাইল অনেক বেশি হিট আপ হচ্ছে আর কি, কারণ ফুল পটেনশিয়ালে টেস্টিং করে। সো বেঞ্চমার্কিং করার প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে অনেকগুলা অ্যাপ তোমার রান করা লাগে, তারপরে সেই অ্যাপগুলা থেকে তুমি একটা স্কোর জেনারেট করো, দেন সেই স্কোর গুলাকে ইন আ ওয়ে তোমার অ্যাভারেজ করা লাগে, তারপরে তুমি একটা ফাইনাল স্কোর পাও। অ্যান্ড সেই স্কোরের উপর বেস করে তুমি ডিটারমাইন করো যে তোমার ডিভাইসটা বেটার পারফর্ম করতেছে না বেটার পারফর্ম করতেছে না। সো এই হচ্ছে তোমার ওভারঅল ফ্লো। সো এখন আসি আম, আমাদের এই স্পেকের ক্ষেত্রে যে কিভাবে কি কাজ করে না করে। সো তুমি যদি এখানে খেয়াল করে দেখো, এখানে মাল্টিপল টাস্কের নাম লেখা আছে একটা চিপসেটের জন্য আর কি। যেমন পার্ল বেঞ্চ, এটা কি কাজ হচ্ছে, এটা একটা পার্ল ইন্টারপ্রেটার। তারপরে জিসিসি, এটা হচ্ছে সি এর একটা কম্পাইলার। সো বেসিক্যালি সবগুলোই হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোগ্রাম আর কি। আচ্ছা, এগুলা ডিটেলস কিছু মুখস্থ করা লাগবে না, এটাকে জাস্ট একটা এক্সাম্পলের মতো তুমি অ্যাজিউম করে নিতে পারো। তো এখানে যে জিনিসটা দেওয়া আছে, এই পার্ল বেঞ্চ এই প্রোগ্রামটা রান করতে আমার কয়টা ইনস্ট্রাকশন লাগে। সো এখানে 2684, অ্যান্ড সবগুলো ইনস্ট্রাকশনের সাথে 10⁹ দিয়ে মাল্টিপ্লাই হবে, এটা বলেই দিছিল উইথ ইচ অ্যান্ড এভরি ওয়ান। সো অ্যাকচুয়ালি এখানে এতগুলা ইনস্ট্রাকশন আছে। এরপরে হচ্ছে সিপিআইটা দিয়ে দিছে 0.42। তারপরে ক্লক সাইকেল টাইম, এটা তো আমার ফিক্সডই থাকবে, কারণ যেই ডিভাইসের জন্য কম্পেয়ার করতেছি ওই ডিভাইসের ক্লক পিরিয়ড বা ক্লক কি বলে ক্লক সাইকেল টাইম সবগুলা টাস্কের জন্যই সিমিলার থাকবে। সো খেয়াল করে দেখো সবগুলোর জন্যই সেম আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার ক্লক সাইকেল টাইম দেওয়া আছে। এগেইন এটাও হচ্ছে তোমার 10⁻⁹ আসবে। দিস ইজ 10⁻⁹। আমার কাছে তিনটা এন্টিটি আছে, একটা হচ্ছে ইনস্ট্রাকশন কাউন্ট, আরেকটা হচ্ছে সিপিআই, আরেকটা হচ্ছে তোমার ক্লক সাইকেল টাইম। এই তিনটাকে যদি ইফ উই মাল্টিপ্লাই, উই ক্যান গেট দ্য টাইম, রেসপন্স টাইম বা সিপিইউ টাইম বা এক্সিকিউশন টাইম, যেটাই তুমি বলো না কেন, যে এই পার্ল বেঞ্চটা রান করতে আমার কম্পিউটারে কত টাইম লাগতেছে, সেই টাইমটা হচ্ছে আমি পেয়ে যাচ্ছি এখানে, উইচ ইজ 627 সেকেন্ড। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি তো এক্সিকিউশন টাইমটা বের করলাম। আমরা যখন বলি যে আচ্ছা আহ, আমার কম্পিউটারে সাবওয়ে সার্ফার, সরি লেটস সে মোবাইলের কথা চিন্তা করি, যে আমার মোবাইলে সাবওয়ে সার্ফার গেমটা অনেক বেশি ভালো রান করতেছে। তো এই যে অনেক বেশি ভালো রান করতেছে, এটা তুমি কিভাবে বললা? তুমি কম্প্যারিজন করতেছো অন্য কোনো আরেকটা ডিভাইসের সাথে। কম্প্যারিজন না করে তুমি কেমনে কমেন্ট করবা যে ও ভালো না খারাপ, রাইট? সো এই জায়গায় চলে আসে হচ্ছে আমাদের রেফারেন্স কম্পিউটার। সো তুমি খেয়াল করলে দেখবা এখানে একটা কলাম আছে যেটাকে আমরা বলতেছি রেফারেন্স টাইম। তো এই রেফারেন্স টাইম জিনিসটা কি? সো আমি যদি এই পার্ল বেঞ্চের রেফারেন্স টাইম 1774, এটার মানে হচ্ছে আমার একটা রেফারেন্স কম্পিউটার আছে যেটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে নিছি, ওই রেফারেন্স কম্পিউটারে পার্ল বেঞ্চ যেই প্রোগ্রামটা আছে ওইটা রান করতে আমার সময় লাগে 1744 সেকেন্ড। এইটার সাথে এখন আমি কম্পারিজন করব যে ওই রেফারেন্স কম্পিউটারের সময় লাগছে 1774, আমার লাগছে 627, তাহলে কি আমারটা বেটার না রেফারেন্স বেটার? কি মনে হয়, কোনটা বেটার? আমারটা। ডেফিনেটলি আমারটা বেটার, কারণ আমারটা হচ্ছে 627 সেকেন্ড লাগছে, আর রেফারেন্সের মধ্যে আরো অনেক বেশি সময় লাগছে। সো এগেইন উই হ্যাভ দ্য রেফারেন্স কম্পিউটার টু কম্পেয়ার উইথ আওয়ার টাইম আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন আসো এই জিনিসটার আমি একটু
ডেফিনেশনটা লিখি যে রেফারেন্স টাইম জিনিসটা হচ্ছে রেফারেন্স, আচ্ছা এখানে তো রেফারেন্স কম্পিউটার লিখছি, রেফারেন্স কম্পিউটারের এক্সিকিউশন টাইম, এটা একটু মনে রাখবা, কারণ অনেক সময় দেখা যায় তোমারে রেফারেন্স কম্পিউটার লিখে নেই আর কি, রেফারেন্স কম্পিউটারস সিপিইউ টাইম অর এক্সিকিউশন টাইম। ধরো আমি তোমাকে এইরকম কিছু একটা বললাম, আমি কম্পিউটার এর বেঞ্চমার্কিং করতে চাচ্ছি। এখন আমি বলছি যে কম্পিউটার বি কে আমরা একটা স্ট্যান্ডার্ড কম্পিউটার হিসেবে ধরে নিব। কম্পিউটার বি তে একটা প্রোগ্রাম রান করতে সময় লাগে 10 সেকেন্ড। এই যে লাইনগুলো লিখলাম না, এই লাইন থেকে তোমার বোঝা উচিত কম্পিউটার বি হচ্ছে আমাদের রেফারেন্স কম্পিউটার, যে ওর সাথে আমি কম্পিউটার এ কে কম্প্যারিজন করব। এটা একটা টাইপ ছিল। আরেকটা কেস তোমার এরকম হতে পারে যে লেটস সে আমি তোমাকে সব ডিটেলস দিয়ে দিছি, বললাম যে কম্পিউটার, আমাদের রেফারেন্স কম্পিউটার আছে, রেফারেন্স কম্পিউটারের সিপিইউ টাইম এত, ফ্রিকোয়েন্সি এত, এটা এটা ব্লা 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 দিয়ে দিছি। এখন বললাম তাহলে পার্টিকুলার একটা প্রোগ্রামের জন্য রেফারেন্স টাইম বের করো। তুমি যদি নাই জানো যে রেফারেন্স টাইম জিনিসটা হচ্ছে দিন শেষে একটা সিপিইউ টাইম বা এক্সিকিউশন টাইম, তুমি তাহলে কেমনে বের করবা? সো অলওয়েজ রিমেম্বার রেফারেন্স টাইম জিনিসটা হচ্ছে রেফারেন্স কম্পিউটারের সিপিইউ টাইম বা এক্সিকিউশন টাইম। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হলো। এখন আসি, এই যে আমার এক্সিকিউশন টাইমটা ছিল আর এই যে আমার রেফারেন্স টাইম, এইগুলা থেকে সামহাও আমার একটা স্কোর বের করে আনা লাগে। ঠিক আছে? ওই স্কোরটা হচ্ছে বেসিক্যালি আমাদের, ওর একটা নাম আছে, সেটাকে আমরা বলি হচ্ছে স্পেক রেশিও। তো আমরা কি করি, আমরা হচ্ছে রেফারেন্স টাইম ডিভাইডেড বাই এক্সিকিউশন টাইম, বা আমার কম্পিউটারের সিপিইউ টাইম, ওই প্রোগ্রামটা রান করতে কত সময় লাগছে বেসিক্যালি। সো লেটস জাস্ট রাইট এক্সিকিউশন টাইম। সো এটা করলে তুমি পাবা হচ্ছে ওই ইন্ডিভিজুয়াল টাস্কের স্পেক রেশিও। সো এখন একটা প্রশ্নের উত্তর দাও। লেটস সে আমি তোমাকে বললাম কম্পিউটার এর স্পেক রেশিও হচ্ছে 1। এই কথাটার মানে কি কেউ বলতে পারবা? একটা টাস্কের জন্য কম্পিউটার এর স্পেক রেশিও হচ্ছে 1, এটা দিয়ে তুমি কি বুঝলা? রেফারেন্স কম্পিউটারের মধ্যে সেম টাইমে। কারেক্ট, রেফারেন্স আর এক্সিকিউশন টাইম দুইটাই সেম আর কি। আচ্ছা, এরপর আরেকটা কেস হতে পারে, লেটস সে একটা প্রোগ্রামের জন্য কম্পিউটার বি এর স্পেক রেশিও আসছে হচ্ছে 1.5। এইটা দিয়ে আমরা মোটামুটি বুঝতে পারি যে আমার রেফারেন্স টাইমটা বেশি, এক্সিকিউশন টাইমটা কম, মানে আমার কম্পিউটারটা রেফারেন্স কম্পিউটারের চাইতে আমি বলতে পারি 1.5 টাইমস ফাস্টার। আচ্ছা, আরেকটা কেস তোমার আছে, সেটা হচ্ছে লেটস সে কম্পিউটার সি এর একটা প্রোগ্রাম রান করছে, সামহাও আমরা স্পেক রেশিও বের করছি, সেটা পাচ্ছি 0.5। এটা দিয়ে কি বোঝায় কেউ বলতে পারবা? বা লেটস সে তোমার বললো এখন কমেন্ট করো যে তোমার রেফারেন্স কম্পিউটার বেটার পারফর্ম করতেছে না তোমার কম্পিউটার বেটার পারফর্ম করতেছে, কি বলবা? রেফারেন্স। কারেক্ট, কারণ আমার এই জিনিসটা পেতে হলে ব্যাপারটা এরকম হওয়া লাগবে, লেটস সে 1/2 বা 2/4 এরকম কিছু হওয়া লাগবে। সো এখানে রেফারেন্স কম্পিউটারের টাইম কম লাগতেছে, আমার টাইম বেশি লাগতেছে। সো ডেফিনেটলি রেফারেন্সের পারফরমেন্স বেটার। সো অনেক সময় যেটা করা হয়, আমরা একটা ম্যাথ করার পরে একটা আনসার তুমি পাইলা, স্পেক রেশিও পাইলা বা সামথিং কিছু একটা পাইলা, এরপরে বলে কমেন্ট করতে। সো তোমার কমেন্টটা এরকম হওয়া উচিত যে লেটস সে এখানে যদি তুমি 1 পাও, তার মানে দুইজনেরই টাইমটা সেম, দুইজনেরই পারফরমেন্স ইকুয়াল। এই ক্ষেত্রে তোমার কমেন্টটা হবে হচ্ছে তোমার কম্পিউটারের পারফরমেন্সটা বেটার। আর এই কেসে আসবে হচ্ছে রেফারেন্স কম্পিউটারের পারফরমেন্স বেটার, তোমারটা বেটার না। সো কমেন্ট গুলা করার সময় এই জিনিসগুলো মাথায় আনবা। আচ্ছা, এনিওয়েজ, প্রত্যেকটা টাস্কের জন্য হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল স্পেক রেশিও বের করছি। সো আমরা যখন মোবাইলে কোনো একটা বেঞ্চমার্কিং টুল রান করি, ও আমাদেরকে ফাইনালি একটা স্কোর দেয়, যেমন AnTuTu বা Geekbench, ওরা আমাদেরকে ফাইনালি একটা স্কোর দেয়, এত লাখ সামথিং সামথিং কিছু একটা দেয়। তো এখানে তো আমরা ইন্ডিভিজুয়াল স্কোর পাইছি, এই স্কোর গুলাকে সামহাও আমার একটা সিঙ্গেল পয়েন্টে আনা লাগবে। তো এটার জন্য স্বাভাবিক যে জিনিসটা মাথায় আসে যে ওকে ফাইন, লেটস জাস্ট ডু আ বেসিক অ্যাভারেজ, সবগুলাকে যোগ করে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 দিয়ে জাস্ট সিম্পলি ডিভাইড করে দিব, তাহলে আমরা অ্যাভারেজ পাই। বাট উই ডোন্ট ডু দ্যাট হিয়ার। এই জায়গায় যে জিনিসটা আমরা ফলো করি সেটা হচ্ছে জিওমেট্রিক মিন। ওই যে মনে আছে যে আমরা যখন সিপিআই, অ্যাভারেজ সিপিআই ক্যালকুলেট করতেছিলাম, আমি বলছিলাম যে এখানে হচ্ছে আমরা ওয়েটেড অ্যাভারেজ নিচ্ছি, কেন নিচ্ছি ওটা একটু এক্সপ্লোর করে দেখতে। সো এই জায়গায় আমরা আরেকটা ডিফারেন্ট কাইন্ডস অফ মেকানিজম ইউজ করি, সেটা হচ্ছে জিওমেট্রিক মিন। আগে আসি যে জিওমেট্রিক মিনটা কেমনে ক্যালকুলেট করে, তারপরে হালকা একটু হিন্ট দিব যে কেন ইউজ করতেছি। সো জিওমেট্রিক মিনটা এইভাবে ইউজ করে, ফর্মুলাটা হচ্ছে যে এইটা। আহ, আমি এখন আসি ফর্মুলাটা লিখতে।
সো এখানে ছিল হচ্ছে আমার 10টা স্পেক রেশিও। সো এই পার্টটাতে আসবে হচ্ছে 10। ভেতরে যতগুলা ইন্ডিভিজুয়াল স্পেক রেশিও ছিল সবগুলাকে আমি মাল্টিপ্লাই করব। সো 2.83 মাল্টিপ্লাইড উইথ 4.61 মাল্টিপ্লাইড 3.89, এইভাবে মাল্টিপ্লাই করে করে আমরা আসবো হচ্ছে 0.98 পর্যন্ত, অ্যান্ড উই উইল গেট আওয়ার ফাইনাল আনসার 2.36। সো এইটা হচ্ছে আমার ফাইনাল আনসারটা, যে আমার স্কোরটা আসছে বেঞ্চমার্কিং করার পরে 2.36। সো এটা দেখেও তুমি একটা কমেন্ট করতে পারো যে লেটস সে আমার কম্পিউটার রেফারেন্স কম্পিউটারের চাইতে মোর দেন 2 টাইমস ফাস্টার বা অলমোস্ট ক্লোজ টু 2.5 টাইমস ফাস্টার, এরকম কমেন্টও তুমি করতে পারবা। আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে জিওমেট্রিক মিন কেন ইউজ করে। আমি তোমাদেরকে একটা বেসিক জিনিস দেখাই। 100 আর হচ্ছে 1, এই দুইটা নাম্বারের তুমি যদি অ্যাভারেজ করো বেসিক ওয়েতে, 100 + 1, what you will get is 101 divided by 2, it should be 50.5, রাইট? আর তুমি যদি জিওমেট্রিক মিন ইউজ করো 100 multiplied with 1, you should get 10, ঠিক আছে? আচ্ছা, এই নাম্বারটা তুমি যদি খেয়াল করো, এই নাম্বারটার মধ্যে 100 আর 1 কার ইনফ্লুয়েন্স বেশি, কেউ বলতে পারবা? 100-র ইনফ্লুয়েন্সটা বেশি না 1-এর ইনফ্লুয়েন্সটা বেশি? আচ্ছা, 100 ইনফ্লুয়েন্স, হ্যাঁ 100-র। যারা বুঝতে পারো না ইনফ্লুয়েন্স জিনিসটা কি, এই অ্যাভারেজটা 50 আসার জন্য কার কি বলে বাংলায় ওয়ার্ডটা কি, আম, The contribution কার হ্যাঁ, বেশি? থ্যাংক ইউ, কার কার কন্ট্রিবিউশন বেশি আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম। সো আনসারটা হচ্ছে 100-র কন্ট্রিবিউশনটা বেশি। সো এই জিনিসটাকে আমাদের নর্মালাইজ করা লাগে, ঠিক আছে? সো এই নর্মালাইজ করার ক্ষেত্রে জিওমেট্রিক মিন এই জিনিসটা আমাদেরকে হেল্প করে। সো তুমি আর একটু যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন চাও, যেটা তোমার লাগবে, কারণ অ্যাসাইনমেন্টের মধ্যে আমি একটা কোয়েশ্চেন দিয়ে রাখছি যে জিওমেট্রিক মিন আমরা কেন এই জায়গায় ইউজ করি। সো একটা পার্ট তো যেটা বললাম যে এই যখন আমার মাল্টিপল ওয়েটস এর ডিস্টেন্সটা অনেক বেশি থাকে, যেমন একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 100, ডিফারেন্সটা অনেক বেশি, তখন হচ্ছে আমার অ্যাভারেজটা ইন এ ওয়ে বায়াস থাকে 100-র দিকে। সো এই জিনিসটাকে আমার নর্মালাইজ করা লাগে, নর্মালাইজ করে তারপরে আমরা ইন এ ওয়ে একটা অ্যাভারেজের দিকে আগাই। ওই জিনিসটার ক্ষেত্রে আমাকে জিওমেট্রিক মিন হেল্প করে। সো তোমরা এই জায়গায় একটু ম্যাথমেটিক্যালি দেখবা যে জিওমেট্রিক মিন জিনিসটা কিভাবে আর একটু ডিটেলসে হেল্প করতেছে, এন্ড এই জিনিসটা তোমাদেরকে মেশিন লার্নিং এর বেশ কিছু জায়গায় হেল্প করবে ম্যাট্রিক্স অ্যানালাইসিসের সময় আর কি, ঠিক আছে? সো স্পেক রেশিও জিনিসটা কি, কিভাবে ক্যালকুলেট করি, এন্ড ফাইনাল যে অ্যাভারেজটা জিওমেট্রিক মিন বলে ওইটা কিভাবে পাই, এইগুলা বুঝা গেছে? কারো কোনো কোয়েরি আছে এখানে? এনিওয়ান? আচ্ছা, তাহলে সামনে মুভ অন করলাম। আর দুইটা টপিকে আছে, তাহলে আর কি আমাদের এই চ্যাপ্টারটা শেষ। সো এইটার নাম হচ্ছে অ্যামদালস ল। এটা একটা ফর্মুলা। তো আগে একটু বুঝি যে এই অ্যামদালস ল আমরা কেন পড়তেছি বা ও কি হেল্প করে আমার লাইফে। তো লেটস সে তুমি তোমার কম্পিউটারের পার্টিকুলার একটা টাস্ক ইমপ্রুভ করবা, ওই টাস্কটা ইমপ্রুভ করার কারণে ওভারঅল পারফরমেন্সটা কেমন হচ্ছে, সেই জিনিসটা ক্যালকুলেট করার জন্য আমরা অ্যামদালসের লটা ইউজ করি। সো এই জিনিসটা একটু সিমিলার লাগতেছে না? আমরা যে প্রথম উইকে প্রথম সরি প্রথম না সেকেন্ড ক্লাসে আর কি, ওই যে 7 গ্রেট আইডিয়াস পড়ছিলাম, ওই জায়গায় একটা আইডিয়া পড়ছিলাম না, এই যে মেক দ্য কমন কেস ফাস্টার। তো ওই জায়গায় আমরা কি করি, ওই জায়গায় আমরা সামহাও ফিগার আউট করি আমাদের কমন কেস কোনটা, তারপরে আমার ওই কমন কেসটাকে ইমপ্রুভ করার থ্রুতে আমরা বলি যে ওভারঅল পারফরমেন্সটা ইমপ্রুভ হয়। বাট দ্য কোয়েশ্চেন ইজ কেমন ইমপ্রুভমেন্ট হলো ওভারঅল পারফরমেন্স, বা আমার কমন কেসটাকে কত গুণী বা আমি ইমপ্রুভ করতেছি, এই কোয়েশ্চেন গুলোর আনসার আমরা পাই হচ্ছে অ্যামদালের ল থেকে। তো এখন দেখি ওর লটা কি বলে। আচ্ছা, সো এখানে তুমি যদি দেখো দিস ইজ দ্য ইমপ্রুভড টাইম, মানে টাইমটা, টোটাল টাইমটা আগে লেটস ছিল 10, এখন ইমপ্রুভ হয়ে হয়েছে 5। সো এইটা হচ্ছে আমার ইমপ্রুভ টাইম আর কি। আচ্ছা, এইটা ইকুয়াল টু ও বলছে আনএফেক্টেড টাইম প্লাস এফেক্টেড টাইম ডিভাইডেড বাই ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর। সো প্রথম কথা, আমাদের যে প্রিভিয়াস টাইমটা বা টি প্রিভিয়াস বলতে পারো বা টাইম কারেন্ট বলতে পারো, এই জিনিসটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে টাইম এফেক্টেড, আর একটা হচ্ছে তোমার টাইম আনএফেক্টেড। এই হচ্ছে দুইটা টাইম, ঠিক আছে? সো আনএফেক্টেড টাইম নাম শুনেই বোঝা যাচ্ছে যে এর মধ্যে আমরা কোনো চেঞ্জেস করতেছি না, এফেক্টেড টাইম নাম শুনে বোঝা যাচ্ছে ওর মধ্যে আমরা চেঞ্জেসটা করতেছি। তো নতুন টাইমটা কেমন হয়, এই যে এফেক্টেড টাইমটা, ওকে আমরা সামহাউ ইমপ্রুভ করতেছি কোনো একটা ফ্যাক্টর দিয়ে ডিভাইড করে,
তার সাথে আমি আনএফেক্টেড টাইমটা যোগ করতেছি। এই দুইটা যোগ করলে আমরা পেয়ে যাই হচ্ছে ইমপ্রুভড নতুন টাইমটা। সিম্পল একদম। এই ফর্মুলা দিয়ে সেই এই লোক অনেক বেশি ফেমাস হয়ে গেছে আর কি। আচ্ছা যাই হোক, সো এইটা রিলেটেড একটা সিম্পল ম্যাথস দেখি আর কি এই জায়গায়। তো আমরা একটা অপারেশন পারফর্ম করতেছি, যে অপারেশনের মধ্যে মাল্টিপ্লিকেশন অপারেশন 80 সেকেন্ড নেয় অ্যান্ড টোটাল টাইমটা হচ্ছে 100। এই লাইনটার ইন্টারপ্রিটেশনটাই হচ্ছে এটা, যে মাল্টিপ্লিকেশন অ্যাকাউন্টস ফর 80 সেকেন্ড/100 সেকেন্ড। 100 সেকেন্ড হচ্ছে আমার টোটাল টাইম, তার মধ্যে 80 সেকেন্ড লাগে মাল্টিপ্লিকেশন অপারেশনটা পারফর্ম করতে। হাউ মাচ ইমপ্রুভমেন্ট ইন মাল্টিপ্লাই পারফরমেন্স টু গেট 5 টাইমস ওভারঅল। আচ্ছা, এখন একটা একটা করে লাইন ডিকোড করি। তো আমাকে যেই জিনিসটা জিজ্ঞেস করছে সেটা হচ্ছে হাউ মাচ ইমপ্রুভমেন্ট ইন মাল্টিপ্লাই পারফরমেন্স। তার মানে মাল্টিপ্লাই, যে মাল্টিপ্লিকেশন যে অপারেশনটা আছে, এটাকে আমার ইমপ্রুভ কত গুণ করলে আমি ওভারঅল 5 টাইমস পারফরমেন্স অ্যাচিভ করতে পারবো, এই জিনিসটা বের করতে বলছে। তো তাইলে আমি যদি ফর্মুলাটা লিখি, টাইম improved equal to time affected divided by n plus time unaffected। আচ্ছা, আরেকটা জিনিস জাস্ট একটু একটা কি বলে কশন দিয়ে রাখি। এই জায়গাটাতে মোস্ট অফ দ্য মানুষজন মাল্টিপ্লিকেশন সাইন ইউজ করে এক্সামের সময়। আই ডোন্ট নো ওয়াই, বাট এই ফর্মুলাতে তোমার মাল্টিপ্লিকেশনের কোনো কিছু নাই, ইউ জাস্ট সিম্পলি অ্যাড বোথ অফ দ্য টাইমস, দ্যাটস ইট। আচ্ছা, এখন আসি যে আমার কাছে কি কি কন্টেন্ট দেওয়া আছে। সো আমার টোটাল টাইম প্রিভিয়াস যেটা সেটা ছিল 100, তার মধ্যে থেকে মাল্টিপ্লিকেশনকে আমি ইমপ্রুভ করতে চাচ্ছি। তার মানে মাল্টিপ্লিকেশন হচ্ছে আমার টাইম এফেক্টেড, আর আনএফেক্টেড হচ্ছে বাকি যে টাইমটা থাকতেছে 100 - 80, উইচ ইজ 20। সো কখনো যদি বুঝো যে আন্দালের ল অ্যাপ্লাই করা লাগবে, সো তুমি এইভাবে একটু ডায়াগ্রাম ড্র করে নিবা যে তোমার টাইম হচ্ছে এটা, টোটাল টাইম প্রিভিয়াস যেটা ছিল, ওখান থেকে 80 সেকেন্ডকে তুমি এফেক্ট করতেছো, বাকি 20 সেকেন্ড হচ্ছে আনএফেক্টেড অবস্থায় থাকতেছে। ঠিক আছে? আচ্ছা, তো এখন এখানে প্লাগ ইন করি একটু। সো এফেক্টেড টাইম আমি পাচ্ছি 80, এখানে এন আছে, আনএফেক্টেড টাইম থাকতেছে 20। এখন আমার আরো একটা জিনিস দরকার, সেটা হচ্ছে টাইম ইমপ্রুভড, মানে আমার নতুন টাইমটা কত হবে, কারণ দুইটা ভেরিয়েবল থাকলে একটা ইকুয়েশন দিয়ে তো আমি আনসার বের করতে পারবো না। সো এখানে খেয়াল করো, আমাকে একটা হিন্ট দিয়ে দিছে, আমরা পারফরমেন্সটা অ্যাচিভ করতে চাই 5 টাইমস ওভারঅল। ওকে, সো আমার পারফরমেন্স মানে টাইম, আগে লাগতো 100 সেকেন্ড টাইম, এটাকে আমি 5 টাইমস ইমপ্রুভ করতে যাচ্ছি। তাহলে আমার নতুন টাইমটা কি 100 মাল্টিপ্লাইড উইথ 500, তাই না? এটাই তো আসার কথা, কি মনে হয়? না স্যার, ডিভাইড হবে। ডিভিশন হবে। কারেক্ট, কারেক্ট। সো টাইমের ক্ষেত্রে এটাও আর একটা ফ্যাক্টর। ইউজুয়ালি আমরা যখন বলি যে আমি 5 গুণ পারফরমেন্স অ্যাচিভ করতে চাচ্ছি, মনে হয় যে আচ্ছা 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, বাট টাইমের ক্ষেত্রে কিন্তু জিনিসটা উল্টা, টাইমকে ডিভাইড করা লাগে। সো যখন তুমি দেখলা যে 5 টাইমস তোমার পারফরমেন্স ইমপ্রুভ করা লাগবে, ইন দ্যাট কেস তোমার প্রিভিয়াস টাইম যেটা ছিল 100, এইটাকে তুমি ডিভাইড করবে 5 দিয়ে। সো 20 ইজ ইয়োর নিউ টাইম। এটা যেন সবার মনে থাকে, দিস ইজ রং। আচ্ছা, সো তাইলে এখান থেকে আমি আমার টাইম ইমপ্রুভটাও পেয়ে গেলাম, উইচ ইজ 20। সো এখন একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এই ইকুয়েশনটা থেকে তুমি কি এন এর ভ্যালু কখনো বের করতে পারবা? তার কারণ কি, লেফট হ্যান্ড সাইডে 20 আছে, রাইট হ্যান্ড সাইডে +20 আছে। সো লেফট আর রাইট কে সেম করতে হইলে এই যে পার্টটা বক্স করলাম, এই পার্টটাকে আমার জিরোর সমান হইতে হবে, হুইচ ইজ নেভার পসিবল। মানে তুমি 0 সেকেন্ড সময় একটা টাস্ক করবা, অ্যাটলিস্ট এখনকার আমাদের যে হার্ডওয়্যার গুলো আছে ওইটাতে তো অ্যাচিভ করা পসিবল না। সো দ্যাটস ওয়াই এই জায়গায় বলা আছে যে এই জিনিসটা আমরা অ্যাচিভ করতে পারতেছি না। সো অ্যান্ডালস ল থেকে তুমি এই টাইপের প্রেডিকশন গুলা ফিগার আউট, মানে এগুলো একটা ভ্যালিডেশন পাইতে পারো। তাহলে আমি আমার সার্টেন পার্টটাকে এত গুণ ইমপ্রুভ করতে চাচ্ছি, তাহলে কি এটা আদৌ অ্যাচিভ করা পসিবল কিনা, ম্যাথমেটিক্যালি ইউ গেট অ্যান আনসার। ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দেখি একটু। লেটস সে আমি একটা টাস্ক এ পারফর্ম করতে চাচ্ছি। টাস্ক এ, এটা পারফর্ম করতে টোটাল টাইম ইট টেক্স ইজ 35 সেকেন্ড। এটার মধ্যে সিরিয়াল টাস্ক পারফর্ম করতে সময় লাগে হচ্ছে ধরো 10 সেকেন্ড, প্যারালাল টাস্ক পারফর্ম করতে সময় লাগে হচ্ছে 15 সেকেন্ড। আচ্ছা ফাইন, এখন তোমাকে বলা হয়েছে যে আমরা প্যারালাল টাস্ককে, হ্যাঁ প্যারালাল প্যারালাল টাস্ককে ইমপ্রুভ করতে চাই। না, এইভাবে লিখবো না, কিভাবে লিখবো? উম,
to achieve 1.5 times overall performance, how much improvement needed for parallel operation বা প্যারালাল টাস্ক আর কি? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, ঠিক আছে? আচ্ছা, সো এখানে আসি। এখানেও আমার হচ্ছে, তুমি যদি খেয়াল করো, প্যারালালটাকে কত গুণ ইমপ্রুভ করব সেই কোয়েশ্চেনটা জানতে চাচ্ছে, অর্থাৎ ইমপ্রুভমেন্ট ফ্যাক্টরটা জানতে চাচ্ছে। সো আমি ফর্মুলাটা আগে একটু লিখি। সো আমার টাইম ইমপ্রুভ ইকুয়াল টু টাইম এফেক্টেড ডিভাইডেড বাই n প্লাস টাইম আনএফেক্টেড। ওকে, এখন আসি একটা একটা করে ভ্যালু বসাই। তো প্রথমে আমাকে বলছে টাইম ইমপ্রুভ এটা বের করতে চাই। আমার আগের টাইম ছিল হচ্ছে 35 সেকেন্ড। আমাকে বলছে পারফরমেন্স আমরা 1.5x, মানে 1.5 গুণ পারফরমেন্স অ্যাচিভ করতে চাই। তার মানে এই জিনিসটাকে আমরা ডিভাইড করবো 1.5 দিয়ে, তাইলে উই উইল গেট দ্য অ্যাকচুয়াল টাইম। সো ইফ আই ডু দ্যাট, একটু দেখি কত আসে। কত ছিল? 35 ডিভাইডেড বাই 1.5, উই গেট ইস 23.33। সো এটা হচ্ছে আমাদের আপডেটেড বা ইমপ্রুভ টাইম আর কি, 23.33। এখন আসি এফেক্টেড আর আনএফেক্টেড টাইম বের করি। সো যেটা বলছিলাম, একটা ডায়াগ্রামের মতো ড্র করবা। সো আমার টোটাল টাইম ছিল 35 সেকেন্ড। এখান থেকে আমি ইমপ্রুভ করতে চাচ্ছি কাকে? তোমার হচ্ছে প্যারালাল টাস্ককে। প্যারালাল টাস্ক করতে আমার সময় লাগে কত? 15। তাহলে 15 হচ্ছে আমার এফেক্টেড, আর আনএফেক্টেড হচ্ছে 35 মাইনাস 15, উইচ ইজ কত? 20। ঠিক করলাম, 25 আর 10 25, হ্যাঁ ঠিক আছে। সো এই জায়গায় খেয়াল করো, তাহলে এই যে 15টা, এটা আসবে আমার এখানে নিচে n, প্লাস এখানে আসবে হচ্ছে 20। এরপরও হচ্ছে তুমি যদি এই জায়গায় পারফর্ম করতে চাও, বাকিটা এটাকে সর্ট করলে ইউ উইল গেট দ্য ভ্যালু অফ n। এখন এই জায়গায় নোট করার একটাই বিষয়, আমি কিন্তু এই জায়গায় শুরুতে মেনশন করছিলাম আমার টাস্ক আছে দুইটা, একটা সিরিয়াল টাস্ক আর একটা প্যারালাল টাস্ক, বাট টোটাল টাইম লাগতেছে 35 সেকেন্ড। ইফ ইউ অ্যাড দিস টু 10 প্লাস 15, ইউ উইল গেট 25। তার মানে বাকি 10 সেকেন্ড। এখন ওই 10 সেকেন্ডের জন্য আমি এক্সপ্লিসিটলি মেনশন করি নাই যে কি কাজ হচ্ছে, লেটস সে সিপিইউ আইডল আছে, হোয়াট এভার ইট ইজ, ওই টাইমটা আমার ইনক্লুডেড। সো এই টাইপের কোয়েশ্চেনে অনেকে যেই জিনিসটা করে, দুইটা টাস্কের কথা মেনশন করছে, তাইলে আমার হচ্ছে প্যারালালকে ইমপ্রুভ করতেছি, তাহলে 15 ডিভাইডেড বাই n প্লাস 10, এই জায়গায় 20-র জায়গায় ইউজ করবে হচ্ছে 10। কনসিকুয়েন্টলি আনসারটা ভুল যাবে। সো এটা যেন ভুল না যায়, তার জন্য তুমি এরকম একটা ছোট্ট ডায়াগ্রাম ডিজাইন করে নিবা। তুমি আগে এফেক্টেড টাইমটা বের করবা, দেন এই যে টোটাল টাইম মাইনাস হচ্ছে তোমার এফেক্টেড টাইম, ইউ গেট দ্য আনএফেক্টেড টাইম, ইউ আর অন দ্য সেফ সাইড। দ্যাটস ইট। অ্যামদালের ল জিনিসটা বুঝতে পারলাম কিনা, যে ও কেন লাগে, কিভাবে কাজ করতেছে এই জিনিসগুলা। সবাই কোনো কোয়েশ্চেন আছে কি এখানে? এনিওয়ান? বুঝছি কি আদৌ? Yes, sir. আচ্ছা ঠিক আছে। অলরাইট, সো এই চ্যাপ্টারের লাস্ট টপিক সেটা হচ্ছে মিপস। তো প্রিভিয়াস ক্লাসে, তো আই গেস নাকি তার আগের ক্লাসে, হ্যাঁ প্রিভিয়াস ক্লাসে বোধহয় আইএস এর কথা বলছিলাম, ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার। তো ওখানে তোমার বলতেছিলাম যে আমরা যে আইএস এটা পড়াই সেটা হচ্ছে তোমার রিস্ক ফ্রি। এর আগে হচ্ছে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন পড়ছিলাম হচ্ছে মিপস আর কি। সো এই মিপস আর এই মিপস এই দুইটা সেম জিনিস না, ঠিক আছে? তো এই মিপসটা হচ্ছে পারফরমেন্স মেজার করার একটা মেট্রিক। আচ্ছা, তো পারফরমেন্স মেজার করার জন্য টিল নাও আমরা দুইটা জিনিস দেখছি। একটা দেখলাম হচ্ছে রেসপন্স টাইম বা সিপিইউ টাইম বা এক্সিকিউশন টাইম, হোয়াট এভার ইউ কল ইট। আর আরেকটা দেখলাম হচ্ছে থ্রুপুট। থ্রুপুট সো থ্রুপুট নিয়ে আমরা খুব একটা বেশি কাজ করিনি, বাট রেসপন্স টাইম নিয়ে কাজ করছি। তো মিপস হচ্ছে আরেকটা পারফরমেন্স মেট্রিক। তো আগে ওর ফুল ফর্মটা জানো, মিলিয়নস অফ ইনস্ট্রাকশনস পার সেকেন্ড। আমি এই জিনিসটাকে মনে রাখি হচ্ছে মিলিয়নস অফ ইনস্ট্রাকশনস এক্সিকিউটেড পার সেকেন্ড। সো বাংলা যদি ইন্টারপ্রেট করো, মিনিংটা এরকম আসবে, এক সেকেন্ডে তুমি কত মিলিয়ন ইনস্ট্রাকশন এক্সিকিউট করতেছো। ফর এক্সাম্পল, কম্পিউটার এ, ওর 6 মিপস আছে। কম্পিউটার বি, ওর 8 মিপস আছে। কার পারফরমেন্স বেটার? এনিওয়ান? বি। পারফেক্ট, কারণ হচ্ছে বি
এক সেকেন্ডে 8 মিলিয়ন ইনস্ট্রাকশন রান করে, এ হচ্ছে 6 মিলিয়ন ইনস্ট্রাকশন রান করে। যে যত বেশি মিলিয়ন ইনস্ট্রাকশন রান করে তার পারফরমেন্স তত বেটার। আমরা এইভাবে জিনিসটাকে ইন্টারপ্রেট করতেছি আর কি। সো এই জায়গায় মিপসের একটা ফর্মুলা আছে, বাট আমি আর কি ওই ফর্মুলাতে যাব না, আমি ফর্মুলা ছাড়া ঐকিক নিয়মে জিনিসটাকে দেখাই আর কি। সো লেটস সে এরকম একটা কোয়েশ্চেন আছে আর কি, যে আম, এটা তো না, ব্ল্যাক কালার ইউজ করি। কম্পিউটার এ executes the following instruction set in 15 seconds. এখন ইনস্ট্রাকশন সেটের ক্ষেত্রে আসি। অলরাইট, সো এই যে ইনস্ট্রাকশন সেটটা আমি লিখলাম, এটা হচ্ছে কম্পিউটার এ এক্সিকিউট করে 15 সেকেন্ডে। এখন তোমাকে জিজ্ঞেস করছে মিপস বের করো। কম্পিউটার এর জন্য মিপস কি হবে সেটা বের করতে বলছে। তো তুমি জাস্ট এতটুকু ইনফরমেশন জানো, মিপস মানে হচ্ছে এক সেকেন্ডে কত মিলিয়ন ইনস্ট্রাকশন আমি রান করি, এতটুকুই জানো, এন্ড ইউ উইল বি এবল টু ফাইন্ড দ্য আনসার। সো এখন আসি, আম, এখানে কয়টা ইনস্ট্রাকশন আছে? 1 2 3 4 5 6 7। এই 7টা রান করতে আমার টোটাল সময় লাগছে হচ্ছে 15 সেকেন্ড। সো আমি যদি ঐকিক নিয়ম রান করি, 15 সেকেন্ডে আমি 7টা ইনস্ট্রাকশন রান করি, এক সেকেন্ডে হচ্ছে 7/15 এতগুলা ইনস্ট্রাকশন রান করি। এখন এই যে আনসারটা আমি পেলাম, এই আনসারটাকে আমার কনভার্ট করা লাগবে মিলিয়নে। ওইটার জন্য যদি ওই কিক নিয়মে যাই, 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ। সো 6টা শূন্য আসার কথা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 1 2 3 4 5 6, হ্যাঁ। সো এটা সমান সমান হচ্ছে তোমার 1 মিলিয়ন। সো এক সমান সমান হচ্ছে 1/1 2 3 4 5 6 এত মিলিয়ন, এন্ড 7/15 ইকুয়াল টু কত মিলিয়ন? দ্যাটস ইওর আনসার। 7 ডিভাইডেড বাই 15, 1 2 3 4 5 6 এত এম। সো এই জিনিসটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করে দিতে পারি যে 7/15 ইন্টু 10⁻⁻6 মিলিয়ন। সো তোমার মিপস হবে হচ্ছে ওই 7 কে যদি 15 দিয়ে ডিভাইড করি, 7 ডিভাইডেড বাই 15, উই গেট 0.466 আসে। সো আমি জাস্ট লেটস কিপ ইট 46 টাইমস 10⁻⁻6 মিপস। এই হচ্ছে তোমার আনসার, ঠিক আছে? আচ্ছা, সো মিপস এর ব্যাপারটা গেল। সো মিপস ছাড়াও আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে আইপিএস বা ইনস্ট্রাকশন পার সেকেন্ড। অনেক সময় এক্সামে বলে যে তোমার কম্পিউটারের পারফরমেন্স তুমি কম্প্যারিজন করবা বেসড অন ইনস্ট্রাকশন পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে কয়টা ইনস্ট্রাকশন রান করে তার উপর বেস করে। সো ওই সময় কিন্তু তুমি যদি এই পর্যন্ত চলে আসো, তাইলে কিন্তু তোমার হয়ে যায় আইপিএস। কথাটার মানে কি? ইনস্ট্রাকশন পার সেকেন্ড, এক সেকেন্ডে কয়টা ইনস্ট্রাকশন রান করছো। এখানে এক্সপ্লিসিটলি বলতেছে না যে এক সেকেন্ডে কত মিলিয়ন রান করছো, জাস্ট কয়টা বলছে। সো এই টা তুমি মিলিয়নে বলো বা ট্রিলিয়নে বলো, ইট ডাজেন্ট ম্যাটার, বা সিম্পলি টাতেও আনসার দাও, তাতেও সমস্যা নেই। সো এখানে তুমি সিম্পলি এক সেকেন্ডে কয়টা ইনস্ট্রাকশন বের হইছে এটার উপর বেস করে তুমি বলে দিতে পারো যে লেটস সে একটা কম্পিউটার এক সেকেন্ডে পারফর্ম করতেছে 0.7টা ইনস্ট্রাকশন, আরেকটা পারফর্ম করতেছে হচ্ছে 0.6 ইনস্ট্রাকশন, তার মানে যে 0.7 রান করতেছে তার পারফরমেন্স বেটার। এইভাবে আর কি তুমি বলতে পারো। সো দুইটা জিনিস কিন্তু সেম জিনিসই, জাস্ট একটাতে মিলিয়নে কনভার্ট করা লাগে আর একটাতে লাগে না। সো এখন একটু আসি ফর্মুলাতে। তো তুমি যদি মিপসের প্রথম যে ফর্মুলাটা ওরা দিছে ওটা খেয়াল করো, ওরা ইনস্ট্রাকশন কাউন্ট ডিভাইড করতেছে এক্সিকিউশন টাইম দিয়ে, মাল্টিপ্লাই করতেছে 10⁻6। এই 10⁻6 হচ্ছে মিলিয়নের জন্য আসছে, যেটা আমরাও আমাদের কেসে দেখলাম। তাইলে আমরা যদি আমাদের এখানে দেখি, আমাদের ইনস্ট্রাকশন কাউন্ট ছিল হচ্ছে তোমার 7, এক্সিকিউশন টাইম ছিল হচ্ছে 15, মাল্টিপ্লাইড উইথ 10⁻6, সেম জিনিস অ্যাজ 10⁻⁻6। এইটাই আমাদের আনসারটা আসছিল, এই যে এটা। সো দুইটা সেম জিনিস। এখন তুমি ফর্মুলা দিয়ে মনে রাখো না ঐকিক নিয়ম করবা, ইটস টোটালি আপ টু ইউ, আমার আনসার পাইলেই হয়েছে। আচ্ছা, এখন এই যে ফর্মুলাটা ছিল, আমি যদি এটাকে একটু লিখি, ইনস্ট্রাকশন কাউন্ট ডিভাইডেড বাই এক্সিকিউশন টাইম
মাল্টিপ্লাইড উইথ 10⁶ এইটাকে একটু ভেঙে ইনস্ট্রাকশন কাউন্টকে ফেলে দেওয়া যায়। সো আমি যদি একটু দেখাই, ইনস্ট্রাকশন কাউন্ট এখানে তোমার আসবে হচ্ছে ইনস্ট্রাকশন কাউন্ট ইনটু সিপিআই বা অ্যাভারেজ সিপিআই যেটা বলো, ডিভাইডেড বাই তোমার হচ্ছে রেট বা ফ্রিকোয়েন্সি, আর 10⁶ তো থাকতেছেই। সো আরেকটু যদি এটাকে ফ্ল্যাট করি, তাহলে ইনস্ট্রাকশন কাউন্ট মাল্টিপ্লাইড উইথ তোমার রেট চলে যাবে উপরে, নিচে আসবে হচ্ছে ইনস্ট্রাকশন কাউন্ট সিপিআই আর হচ্ছে এটাকে 10⁻⁻6 করে দিই। তাইলে তোমার এখান থেকে এই দুইটা কাটাকাটি চলে যায়, উই হ্যাভ রেট ডিভাইডেড বাই সিপিআই 10⁻⁻6। সো এই জিনিসটা একটু সবাই মনে রাখে, অনেক সময় দেখা যায় যে তোমাকে রেট আর সিপিআই এই দুইটা ইনফরমেশন দিয়ে দিছে, এই দুইটা দিয়ে বললো তোমাকে মিপস বের করতে বা তোমাকে বললো আইপিএস বের করতে। সো লেটস সে এটা তো ছিল মিপস এর জন্য, যদি আইপিএস বলতো, যে মিপস না বলে লেটস সে এটা তো মিপস ছিল, ইফ জাস্ট আস্কড আইপিএস, তাইলে ফর্মুলাটা কি হইতো কেউ বলতে পারবা? এনিওয়ান? 10 ইনভার্স 6 টা থাকতো না? কারেক্ট। সো ওটার জন্য ফর্মুলাটা আসতো রেট ডিভাইডেড বাই সিপিআই। সো এটা আমার এক্সাক্ট মনে নেই, বাট কোনো একটা মিড টার্ম এক্সামে আমরা দিছিলাম যে আমরা রেট দিছি, সিপিআই দিছি, তারপরে বলছে এখন পারফরমেন্স তুমি কম্পারিজন করবা ইনস্ট্রাকশন পার সেকেন্ডের বেসিসে। সো তখন তোমার এই ফর্মুলাটা ইউজ করে দুইটার আইপিএস বের করা লাগছে, দেন ইউ কম্পেয়ার, যার আইপিএস বেশি তার পারফরমেন্স বেটার, এইরকম অ্যাপ্রোচে আর কি। সো যাই হোক, সো এই ফর্মুলাটা একটু মনে রাখতে পারো। সো তাইলে ইট শুড বি গুড আর কি। সো এনিওয়েজ, এই ছিল আর কি তোমার মিপস অ্যাজ আ পারফরমেন্স মেট্রিক। তো এই পার্টটাতে কারো কোনো কোয়েরিজ বা কিছু আছে কি? নিমান? স্যার এইটা কি ইউনিটারি মেথডে করা যাবে? ওই যে এইমাত্র যেটা দেখাইলেন হ্যাঁ, ফর্মুলাটা। মানে ডেফিনেটলি তুমি যেইভাবে অ্যাপ্রোচ করতে চাও ওইভাবেই করতে পারবা, বাট এটার ক্ষেত্রে এটা তো অ্যাকচুয়ালি ফর্মুলা থেকে ডিরাইভ করছে, সো তুমি যদি রেট আর সিপিআই এর মিনিং না জানো তাইলে আসলে করতে পারবা না। সো আই উড রেকমেন্ড যে এই ফর্মুলাটা জাস্ট তুমি একটু মনে রাখিও, তাইলে তোমার জন্য এক্সাম হলে একটু বেটার হবে আর কি। So, and তুমি যদি রেট আর সিপিআই এর মিনিং প্রপারলি বুঝতে পারো, তাইলে আই থিংক ইউ শুড বি এবল টু ডু দ্যাট ইন দ্য ইউনিটারি ফরম্যাট আর কি। ওকে, আচ্ছা, চ্যাপ্টার 1 শেষ। So, আমি জাস্ট চ্যাপ্টার 1-এ কি কি কন্টেন্ট করলাম এটার একটা ব্রিফ সামারি করি আর কি। তো একদম শুরুতে আমরা যেটা দিয়ে শুরু করছিলাম সেটা হচ্ছে যে টিল নাও কম্পিউটার গুলো যে ডিজাইন করা হয়েছে, সিপিইউ গুলা, বা আমরা ফিউচারে যখন ডিজাইন করব, কি কি আইডিয়া আমাদের ইনকর্পোরেট করা উচিত। So, আমরা একটা জিনিস বলছিলাম যে এই 7টা আইডিয়া থেকে যত বেশি আইডিয়া আমি আমার ডিজাইনে ইনকর্পোরেট করতে পারবো, তত হচ্ছে আমার সিস্টেমটা বেটার হবে, এটা আমরা ধারণা করে নিই আর কি। তো এরপরে হচ্ছে আমরা দেখলাম যে আমরা হাই লেভেল কোড থেকে আগে কম্পাইল করে পাই অ্যাসেম্বলি, দেন অ্যাসেম্বলিতে যাই হচ্ছে মেশিন কোডে, এন্ড অ্যাসেম্বলির এক একটা লাইনকে আমরা এক একটা ইনস্ট্রাকশন হিসেবে বলতেছিলাম। সো রিমেম্বার দ্যাট আর কি। এরপরে হচ্ছে আমরা বেশ কিছু জিনিসপত্র দেখলাম, চিপসেট কিভাবে প্রডিউস করে ওটার বেশ কিছু টার্মিনোলজিস সম্পর্কে জানলাম। আচ্ছা, আর একটা পার্ট, এই যে বন্ড ডাই টু প্যাকেজ ছিল, এটার আমার একটা জিনিস বলতে মনে নাই, সেটা হচ্ছে আমরা তো বেসিক্যালি চিপসেট গুলো প্রডিউস করি, বাট ওদের সাথে এক্সটার্নাল যে কানেকশন গুলো আসবে, এই যখন আমরা প্যাকেজ ইনক্লুড করি তখন কিন্তু আমার ওই এক্সটার্নাল কানেকশন গুলো চলে আসে। মানে লেটস সে ইউ হ্যাভ ক্রিয়েটেড দ্য চিপসেট, বাকি মানুষজনের সাথে তো তোমার কানেকশনটা ক্রিয়েট করতে হবে। সো ওই কানেকশন গুলা তোমার প্যাকেজের সাথে ইনক্লুডেড থাকে আর কি। সো প্যাকেজ ইনক্লুড করা মানে তোমার ওই কানেকশন গুলা যে দিবা সেই জিনিসগুলো চিপসেটের সাথে ইন্ট্রোডিউস করা দেওয়া আর কি, বা অ্যাটাচ করে দেওয়া। সো এনিওয়ে, সো আমরা হচ্ছে এই চিপসেটের যে ম্যানুফ্যাকচারিং প্রসেস ওইটা দেখছি, তারপরে হচ্ছে ওয়েফার yield, এই টাইপের কিছু ক্যালকুলেশন রিলেটেড জিনিসপত্র দেখছি। আম, এই জায়গায় বলছিলাম যে আমাদের এই ফর্মুলাটা একটু চেঞ্জ হয়েছে, আগে ডাই এরিয়া ডিভাইডেড বাই 2 থাকতো, বাট এখন ওই জিনিসটা নাই। সো প্র্যাকটিস প্রবলেমে কেউ করতে গেলে আপডেটেড ফর্মুলা যেটা আছে ওটা ইউজ করে কইরো আর কি। তারপরে আসলাম আমরা পারফরমেন্সে, যে পারফরমেন্স ক্যালকুলেট করা আমাদের দুইটা ক্রাইটেরিয়া আছে। উই অলওয়েজ ফোকাস অন রেসপন্স টাইম, বাট এই যে একটু আগে জানতে পারলা যে রেসপন্স টাইম ছাড়াও আমরা মিপস বা আইপিএস এটা দিয়েও হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা পারফরমেন্স অ্যানালাইসিস করে থাকি আর কি। তারপরে তোমার আসতেছে হচ্ছে রিলেটিভ পারফরমেন্স, দুইজনের পারফরমেন্স কম্প্যারিজন করা। তারপরে আসলাম হচ্ছে তোমার সিপিইউ টাইম ক্যালকুলেট করা, এখান থেকে হচ্ছে আমাদের বড় বড় ম্যাথ গুলো শুরু হলো। তো সিপিইউ টাইম ক্যালকুলেট করার ক্ষেত্রে আমাদের হচ্ছে দুইটা ফর্মুলা ছিল। একটা আমরা বেসিক পাচ্ছিলাম যে ক্লক সাইকেল মাল্টিপ্লাইড উইথ ক্লক পিরিয়ড, এই ক্লক সাইকেলটাকে ভেঙে হচ্ছে আমরা ইনস্ট্রাকশন কাউন্ট মাল্টিপ্লাইড উইথ সিপিআই এই টার্মটাতে আসলাম।
আবার দেখলাম সিপিআই কে আমরা পাই হচ্ছে অ্যাভারেজ সিপিআই। সো ইউ শুড রিমেম্বার যে কোন কেসে আমাদের অ্যাভারেজ সিপিআই লাগে আর কি। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আইএসএ রিলেটেড একটা টার্ম দেখছিলাম এই জায়গায়, যে প্রোগ্রাম সেম আইএসএ সেম, এটা যেন মনে থাকে, না ভুলে যায় আর কি। তারপরে অ্যাভারেজ সিপিএ দেখলাম তো বললাম। এরপরে আজকে আসলাম হচ্ছে এই পাওয়ার ট্রেন্ডটাতে। সো আমি ক্লাসের শুরুতেও বলছি যে পাওয়ার ট্রেন্ডের ব্যাপারটা, এটাকে মনে রাখিও অ্যাজ আ কি বলে স্টোরির মতো, যে কিভাবে আমি পাওয়ারের সাথে আসলাম। ঠিক আছে। ওই আমরা কিন্তু ডাইরেক্ট এই ফর্মুলাটা থেকেই আসছিলাম, এই সিপিইউ টাইমের ফর্মুলাটা থেকেই, যে এখান থেকে ফ্রিকোয়েন্সির পার্টটা বা ক্লক রেটের পার্টটা ধরে তারপরে পাওয়ার ট্রেন্ডে আসছিলাম। সো এটা গেল। তারপরে তো হচ্ছে তোমার পাওয়ার রিডিউস টিডিউস হাবিজাবি করলাম। দেখলাম যে ফ্রিকোয়েন্সি বাড়াই সাথে ভোল্টেজ কমাই, কনসিকুয়েন্টলি হচ্ছে আমার পাওয়ারটা ঠিকঠাক থাকে আর কি। তো ওই পাওয়ারের সাথে হচ্ছে আমরা দেখলাম যে পাওয়ারটা কিভাবে আর একটু বেটার রিডিউস করা যায় বা পারফরমেন্স কিভাবে ইমপ্রুভ করা যায়। সো পারফরমেন্স ইমপ্রুভ করতে হলে আমার পাওয়ারটাকে ঠিকঠাক মতো অপটিমাইজ করা লাগবে, বা হিট ডিসিপেশনটাকেও প্রপারলি ম্যানেজ করা লাগবে। এই রিলেটেড মাল্টিপল টেকনিক্স এর একটু থিওরিটিক্যাল ব্যাখ্যা আমি দিছি। এরপরে চলে আসলাম হচ্ছে বেঞ্চমার্কিং এর একটা টেকনিকে। তারপরে হচ্ছে ওটা ক্যালকুলেট করলাম, এন্ড ফাইনালি হচ্ছে আসলাম তোমার আন্দালস লতে। এটার সাথে আমার রিলেটেড ছিল হচ্ছে মেক দ্য কমন কেস ফাস্ট, কিভাবে কি সেটাও এক্সপ্লেন করছি। এন্ড ফাইনালে আসলো হচ্ছে ওই যে মিপস বা আইপিএস। সো এই হচ্ছে আমাদের ওভারঅল চ্যাপ্টার 1। সো ইফ ইউ আস্ক যে স্যার চ্যাপ্টার 1 পড়ে তাহলে কি শিখলাম, ডিজাইন প্রিন্সিপাল গুলা, পারফরমেন্স কিভাবে ক্যালকুলেট করে, এন্ড পারফরমেন্স ক্যালকুলেট করার ডিফারেন্ট কাইন্ডস অফ মেট্রিক্স আর কি। সো এই ছিল আমাদের চ্যাপ্টার 1 এর ওভারঅল জিনিসপত্রগুলা। ঠিক আছে। তো এখন আসি আমাদের নেক্সট কি কি কাজ আছে। তো আজকে হচ্ছে তোমার চ্যাপ্টার 1 এর উপরে যে অ্যাসাইনমেন্টটা ওইটা পোস্ট হয়ে যাবে, অলরেডি লেসন প্ল্যানের মধ্যে দেওয়া আছে। So, আমি যদি একটা অ্যাসাইনমেন্টে যাই, দেয়ার শুড বি অ্যারাউন্ড 13 কোয়েশ্চেন্স, 13টা কোয়েশ্চেন, 7 দিনের ডেডলাইন। তুমি শুরুর দিকের যে কোয়েশ্চেন্স গুলা ওইগুলা মোটামুটি দেখবা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, যেমন তোমার হচ্ছে ওই যে শুরুতেই বলছিলাম যে পাওয়ার ওয়ালের গ্রাফটা দিয়ে বলছি যে পাওয়ার ওয়াল জিনিসটাকে এটা এক্সপ্লেইন করতে। সো থিওরিটিক্যাল যে কোয়েশ্চেন্স গুলো আছে এই কোয়েশ্চেন্স গুলো শুড নট বি মোর দেন 4 to 5 লাইন্স। মানে তুমি যে মানে 1 পেজের একটা কোয়েশ্চেন লিখে ফেলবা, এই কাজটা ভুলেও করিও না। মানে আই হেট লেন্দি কোয়েশ্চেন্স। তুমি যতটা এক্সপ্লিসিটলি আনসার দেওয়া যায় ততটা এক্সপ্লিসিটলি বলবা। ঠিক আছে। এটা গেল একটা পয়েন্ট। তারপরে হচ্ছে তোমার নিচের দিকে আসতে আসতে তুমি দেখবা কয়েকটা ম্যাথস পাচ্ছ। সো তোমাদের মিড টার্ম এক্সামের আগে বা লেটস সে ডেডলাইন শেষ হলে আমি হচ্ছে তোমাদের ম্যাথস যে কোয়েশ্চেন্স গুলো আছে ওইগুলোর সলিউশন প্রোভাইড করে দিব। আর ওই থিওরিটিক্যাল যে কোয়েশ্চেন্স গুলো আছে ওইগুলো তুমি আমি যে ডিসকাস করছি ক্লাস রেকর্ডিং এন্ড অল, এইগুলো জায়গায় তুমি পেয়ে যাবা। সো ওইগুলো এক্সপ্লিসিটলি দিব না। ঠিক আছে। বাট তোমার কোনো কোয়েরি থাকলে ইউ ক্যান আস্ক অ্যাসাইনমেন্টের পরে, বা ইভেন অ্যাসাইনমেন্ট বা চ্যাপ্টার রিলেটেড যদি কোনো কোয়েরি থাকে আমি কিন্তু একটা থ্রেড খুলে রাখছি। সো ইউ শুড আস্ক ইউর কোয়েরিজ অন দ্যাট থ্রেড, সো দ্যাট তোমার সাথে বাকি মানুষজনের একটু হেল্প হয়। ঠিক আছে। আচ্ছা, অ্যাসাইনমেন্টের ডেডলাইন তোমার 7 দিন। লিঙ্কও পোস্ট করা আছে, তুমি কোথায় সাবমিট করবা। ইট শুড বি না, ইট মাস্ট বি হ্যান্ড রিটেন, অ্যান্ড সাবমিশনটা অনলাইনে হবে, কোনো অফলাইন সাবমিশন নাই। ঠিক আছে। ডেডলাইন শেষ হবে তার 30 মিনিটস পর্যন্ত তুমি উইদাউট পেনাল্টি সাবমিট করতে পারবা। মানে আমাদের ডেডলাইনটা কবে পর্যন্ত দিছি, 20 তারিখ পর্যন্ত ডেডলাইন দেওয়া। সো 20 তারিখ রাত 12টা 12:30, সো 12:30 পর্যন্ত তুমি হচ্ছে উইদাউট এনি পেনাল্টি সাবমিট করতে পারবা। 30 ক্রস করে 31 হইলে ইউ উইল গেট পেনাল্টি, অ্যান্ড দিস ইজ নট ফর মাই সেকশন, দিস ইজ আ সেন্ট্রাল রুল। যে কোনো সেকশনের ক্ষেত্রে এই রুলটা অ্যাপ্লিকেবল। আচ্ছা, অ্যাসাইনমেন্ট ডান। আমাদের কুইজ 1টা হবে হচ্ছে তোমার এই চ্যাপ্টার 1 এর ওপরেই, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে 19 তারিখ। সো তোমরা মোটামুটি 5 দিনের মতো একটা টাইম পাচ্ছ। আই উড রেকমেন্ড যে তোমরা অ্যাটলিস্ট হোমওয়ার্ক আর হচ্ছে অ্যাসাইনমেন্ট এই দুইটা কুইজের আগে শেষ করে ফেলো, সো দ্যাট তোমার কুইজে হেল্প হয় আর কি। মানে ইউ মাইট সি যে অ্যাসাইনমেন্টের কিছু সিমিলার টাইপের কোয়েশ্চেন হয়তো কুইজে আসছে, অ্যান্ড কুইজে, আচ্ছা কুইজের জন্য আর একটা কোয়েশ্চেন ছিল আমি প্রিভিয়াস ক্লাসে জিজ্ঞেস করতে ভুলে গেছি। ডু ইউ ওয়ান্ট টু গিভ দ্য কুইজ অন 15 অর 20-এ কুইজ নিয়ে 15-তে কনভার্ট করবো? হুইচ ওয়ান ইউ গাইজ আর কমফোর্টেবল? স্যার বিষয় নিয়ে স্যার কনভার্ট করলে হয়। কনভার্ট করলে বেটার। আচ্ছা ঠিক আছে। সো আই উইল টেক দ্য কুইজ অন 20, ওটাকে 15-তে কনভার্ট করবো। ঠিক আছে। আচ্ছা, আর হ্যাঁ, এটা গেল কুইজের ব্যাপারে। কুইজের ধরো 3টা কোয়েশ্চেন থাকবে, একটা ম্যাথ থাকবে বা 2টা ম্যাথ থাকবে, একটা হয়তো থিওরিটিক্যাল কোয়েশ্চেন থাকতে পারে। সো এইরকমই আর কি হবে, আইদার একটা ম্যাথ 2টা থিওরিটিক্যাল, অথবা একটা থিওরিটিক্যাল 2টা ম্যাথ থাকবে। সো সব পার্ট গুলো ঠিকঠাক মতো একটু বুঝে বুঝে পড়ো। সো অলওয়েজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কি পড়তেছো, কেন পড়তেছো, তারপরে জিনিসটা কিভাবে কাজ করতেছে সেটাতে যাও। ঠিক আছে। তো আই থিঙ্ক সবকিছু ইনফরমেশনে দিছি। সো আই এম ডান, স্ক্রিন রেকর্ডিংটা অফ করি।
ওকে, সো থ্রেডটা ইউজ করার চেষ্টা করো সবাই, ঠিক আছে? দেখা যায় যে অনেক সময় তুমি একটা কোয়েশ্চেন ডিএমএ করতে চাচ্ছই তো, তো বোধ করতেছো, সো এর চাইতে বেটার থ্রেডে জিজ্ঞেস করো, তোমারও সুবিধা, বাকি মানুষজনের হেল্প হবে আর কি। আচ্ছা, অ্যাটেন্ডেন্স নিচ্ছি। সেকশন 5, হোসেন এমডি আরিফ, ইয়েস স্যার। আবরার রহমান, তৌসিফ আবরার নাফিস, এমডি আবু হানিফ, সামির রহমান, Yes, sir. প্রীতম চক্রবর্তী। কেউ কিছু বললা? হানিফ, কেউ কি শুনতে পাইছো ও কি বললো? আচ্ছা, প্রীতম চক্রবর্তী নাই, রাইট? মোহাম্মদ ইয়াসির নাই, আবির দে, প্রেজেন্ট স্যার। ওকে, দেবপ্রিয়, ওকে, তাসমিয়া সরকার তিথি, সায়েদ সাদাব বিন নূর, প্রেজেন্ট স্যার। ওকে, নাদিয়া, Yes, sir. সুদীপ্তা, Present, sir. মহসিনা জাবিন, নাজমুস সাকিব, সাদমান রহমান তাসওয়ার। Sir, Najmus Sakib present. আচ্ছা, দিয়েছি। সাদমান আছি, প্রেজেন্ট স্যার। ওকে, সাদমান। সাকিব ফেরদৌস খান, স্বচ্ছ, Present, sir. আলোকি সাহা অঙ্কুর, জয়, প্রেজেন্ট স্যার। ওকে, ফারজানা সাদিয়া প্রমি, এমডি জুবায়ের হাসান, Present, sir. শাহরিয়ার রহমান, Yes, sir. ওকে, এমডি সাদাতুল হোসাইন, স্যার। আয়েশা মহসিনা, Present, sir. ফৌজিয়া আহমেদ রেয়া, Present, sir. ওকে, সাজনিন আফরিন এশা, Present, sir. Present, ক- sir. Oh, sir. আচ্ছা, খন্দকার নাহিয়ান করিম, প্রেজেন্ট স্যার। ওকে, তারান্নুম আল আকিদা, Present, sir. ওকে, এমডি আশফাক হাবিব রাফি, প্রেজেন্ট স্যার। ইনকিয়াত বিন এরশাদ রাফি, ওকে, চারিয়ার আকরাম, Present, sir. এমডি জোবায়ের আলভি, Present, sir. ওকে, আলভি প্রেজেন্ট, সানজিদা হাসান এশা, Present, sir. ওকে, ইনজামুল হক ফাহিম, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ আহনাফ হাসান, Present, sir. সৈকত ঘোষ, প্রেজেন্ট স্যার। একিউএম মুজাহিদুল ইসলাম, প্রেজেন্ট স্যার। ওকে। কেউ বাকি আছে সেকশন 5 এর? আচ্ছা, আমি জি স্যার, হ্যাঁ, আসমিয়া সরকার তিথি। তিথি কি সেকশন 4 এর? না, 5 এর। আচ্ছা, 5 এর, হ্যাঁ পেয়েছি। তিথি, এরপর আর কেউ বাকি আছে? জি স্যার, ফারজানা সাদিয়া প্রমি। ফারজানা সাদিয়া প্রমি। এনিওয়ান এলস? আচ্ছা, সেকশন 4 এ যাচ্ছি যদি কেউ থেকে থাকো, বাট আমি জাস্ট একটা পয়েন্ট একটু বলে রাখি। এই যে লাস্ট মানে গতকালকে, সরি মানে লাস্ট ক্লাস আর আজকের ক্লাসটা অনলাইনে হলো, তোমরা যদি একটু অ্যাটেন্ডেন্স শিটটা দেখো, মোস্ট অফ দ্য মানুষজন অ্যাবসেন্ট। সো অ্যাটেন্ডেন্সের কথাটা আমি কিন্তু শুরুর ক্লাসে বলে দিছিলাম যে অ্যাটেন্ডেন্সের পলিসিটা তুমি যেই সেকশনে ক্লাস করো না কেন, ব্যাপারটা এরকম, ওই যে 70% উপরে থাকলেই উইল বি এবল টু সিট ফর দ্য ফাইনাল, আদারওয়াইজ বসতে পারবা না। এন্ড আমি কিন্তু ক্লিয়ার করে বলে দিছিলাম যে লেটস সে তুমি যদি হচ্ছে কেমন থ্রেশহোল্ডে থাকো, কেমন অ্যাটেন্ডেন্সে মার্কস পাবা। সো দ্য পয়েন্ট ইজ, অনলাইনের ক্লাসগুলো মিস করার রিজনটা কি? মানে তুমি ক্লাসে ঘুমাইলা, কি করলা, আমি তো সেটা দেখতেছি না। অ্যাটেন্ডেন্সটা দিলেই তো ইউ গেট দ্য মার্কস। এখন এই বেয়ার মিনিমাম কাজটাই যদি তুমি না করো, তাহলে তুমি কেমনে অ্যাটেন্ডেন্সের মার্কসটা ডিজার্ভ করো? দ্যাটস মাই পয়েন্ট আর কি। সো তোমাদের যেসব ফ্রেন্ডসরা ক্লাসে অ্যাবসেন্ট আছে বা ক্লাসমেটসরা যদি চিনে থাকো, ওদেরকে একটু এই জিনিসটা নোটিফাই করে দিও যে দে শুড বি প্রেজেন্ট ইন দ্য ক্লাস আর কি। স্যার, আমি তো 8 তারিখ রাতে হচ্ছে আপনার সেকশন অ্যাড করেছি।
মিস আমি তাহলে হচ্ছে ওই স্ল্যাকে অনেক লম্বা একটা পোস্ট দিছি, তুমি কি ওটা দেখছো? ওটা একটু হ্যাঁ হ্যাঁ দেখো, স্যার দেখেছি যে তাইলেই ফার্স্ট বুঝতে স্টেপটা পারবা। আপনি হচ্ছে কনসিডার করবেন। হ্যাঁ, আর এর পরের যেগুলো আছে তারপরেও তোমার 5/5 পাওয়ার অপশন আছে, এন্ড লেটস সে মাঝখানে তুমি যদি অসুস্থ হইলা এন্ড ইউ হ্যাভ আ মেডিকেল ডকুমেন্ট, সো দ্যাট শুড অলসো বি ফাইন। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা। সেকশন 4 এর কেউ আছে এখানে? 5 এর মানুষজন চলে যেতে পারো, মানে আই এম ডান উইথ এভরিথিং, যদি তোমাদের কোনো কোয়েরি না থাকে। সেকশন 4 এর কেউ আছি? স্যার আমি সেকশন আসাদ, 4 এ। আসাদ না নাকি? হ্যাঁ হ্যাঁ আসাদ, আসাদ কই গেল? হ্যাঁ আসাদ, স্যার দিছি। সেকশন 4। হ্যাঁ দিছি, ডান। অলরাইট, থ্যাংক ইউ স্যার। ওকে, ছুটি এভরিওয়ান। নেক্সট ক্লাসে কুইজ আছে, সো ওইভাবে প্রিপারেশন নিয়ে আসিও এন্ড অ্যাসাইনমেন্টটা টাইমলি সাবমিট করে দিও।